আমাদের যে অ্যাজ ইউ লাইক ইট সেটাতে চলে যাবো। হ্যাঁ, তাহলে ইডিপাস রেস নিয়ে যদি কিছু কথা থাকে, দুই চারটা কথা একটু বলতে পারো। ড্রামাটা এমনিতে সহজ, যে কয়টা ড্রামা রয়েছে তার ভিতরে খুবই সহজ, এগুলো অতটা জটিল না। সবচেয়ে যে 5টা ড্রামা আছে, 5টার ভিতরে সবচেয়ে জটিলতম ড্রামা হচ্ছে এই অ্যাজ ইউ লাইক ইট। হ্যাঁ, এটাতে ক্যারেক্টারের সংখ্যা বেশি, এটা বড় আর কি। এছাড়া এর সিন চ্যাপ্টার অনেক বেশি রয়েছে, সিন পার্ট ইত্যাদি। তো তোমাদের চেষ্টা করতে হবে এগুলো দেখা। তো অ্যাজ ইউ লাইক ইট এর ভিডিও ক্লাসগুলো স্যার কেউ কি দেখছো? হুম, ইমাম কিছু বলতে চাচ্ছ? স্যার এই ইয়াজুল লাইকি তো অনেক বড়। হ্যাঁ হ্যাঁ। স্যার এটা কি দুইটা ক্লাসে শেষ করবেন? আম, এখন অনেক ক্যারেক্টার আছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ওগুলো নিয়ে তো আমরা কথা বলবোই, কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে অলরেডি যে ভিডিও ক্লাসগুলো আছে সেগুলো তোমরা কি দেখা শুরু করছো? জি স্যার, একটা দেখা শুরু করছি কিন্তু অনেক 5টা নাকি 6টা ক্লাস দেখলাম, হ্যাঁ হ্যাঁ, প্রায় তো এটা যেহেতু 6 বড়, ঘন্টার উপরে এটা একটা ক্লাস দেখেছি। এই জন্য একদিনে একটা না, কমপক্ষে একটু সময় দাও, টেনে টেনে যেগুলো আমার বাড়তি কথা থাকে সেগুলো টেনে দিয়ে হলেও মূল জায়গাটা তোমাদের একটু বুঝে নিতে হবে। এটা বড় ড্রামা, সেটা আমি আগেই বলেছি। এই জন্য দেখা যাচ্ছে যে আমি তো অবশ্যই আরও একটা, কমপক্ষে আমি রেখেছি 2টা করে ক্লাস আমরা দিব। হ্যাঁ, এক ক্লাসে তো সম্ভব না। 2টা করে ক্লাস আমি রাখার চেষ্টা করছি, তারপর যদি বাড়তি ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা নিব। সেটা নিয়ে তো কোনো সমস্যা না। কিন্তু তোমাদের পরিশ্রমটা একটু আচ্ছা বেশি ঠিক করতে আছে হবে, স্যার। এই হচ্ছে ব্যাপার, পরিশ্রমটা একটু বেশি করতে হবে। হ্যাঁ, আমি তো যেহেতু টেক্সট নিয়ে কথা বলছি না এখন আর, তাই না, আমার এখন মেন টার্গেট হচ্ছে সামারি, ক্যারেক্টারাইজেশন, এগুলো নিয়ে কথা বলা এবং থিমেটিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা। এর জন্য তার আগেই তোমাদের উদ্দেশ্য হবে কি, যে প্রথম ক্লাসের আগেই, যেহেতু আমার অলরেডি আগের রেকর্ড ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা যখন জানছো যে অ্যাজ ইউ লাইক ইটটা স্যার শুরু করবে, তার মানে তোমার কাজ হবে অ্যাজ ইউ লাইক ইটের কিছু ভিডিও ক্লাস যেগুলো পূর্বের দেওয়া আছে টেক্সট রিলেটেড, সেগুলো একটু দেখে নেওয়া, যাতে এখানে যেমন আমি আলোচনা করবো যখন, তখন যাতে তোমরা বুঝতে পারো। এরপর যখন আমরা পরবর্তীতে আলোচনা করবো হচ্ছে আনসার দ্য ম্যান বা রাইডার্স টু দ্য সি, তখন তোমার ওখানে আবার একটা ক্লাস, রাইডার্স টু দ্য সিতে মাত্র একটা ক্লাস আছে। হ্যাঁ, একটা ক্লাসই কমপ্লিট আছে সম্ভবত, একটা বা দুইটা। তারপর হচ্ছে আনসার দ্য ম্যানে হয়তো 2-4টা ক্লাস লাগবে, লায়ন অ্যান্ড দ্য জুয়েলে একটু কিছু ক্লাস আছে। এইগুলো যদি তোমরা একটু নিজের দায়িত্বে দিনে 2টা হোক 3টা হোক ভিডিও ক্লাস যদি একটানা দেখে নিতে পারো, একটু ধৈর্য ধরে, কারণ এখন ধৈর্যটাই সবচেয়ে বেশি জরুরি। কারণ যে হারে তোমরা যদি আগে পড়ে না থাকো, এই 2 মাসে বা আমরা যদি 3 মাসও ধরি, আমি তো আর 2 মাসে শেষ করে দিচ্ছি না, তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট চলবে। তো যেহেতু আমার টার্গেট হচ্ছে গুছিয়ে দেওয়া, সেই জন্য 2 মাস টাইম আমি বলেছি, বাকি আরও থাকবে, সময় বেশি লাগলে আরও বেশি দিব, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু তোমাদের পরিশ্রমটা একটু বেশি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি তোমাদের ইডিপাস রেস নিয়ে কারো কোনো আপত্তি নাই বা কোনো কথা নেই। তো আমরা তাহলে অ্যাজ ইউ লাইক ইটে চলে যেতে পারি। আচ্ছা, অ্যাজ ইউ লাইক ইট, তাই তো? এটা কার লেখা ড্রামা বলো তো? উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, উইলিয়াম উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার, তাই তো? হ্যাঁ, শেক্সপিয়ার। শেক্সপিয়ার। হ্যাঁ, উচ্চারণ যেন ভুল না হয়, শেক্স বানানে যেন উচ্চারণ ভুল না হয়ে যায়। হ্যাঁ, কারণ অনেকে তোমরা এই জায়গাটা ভুল করো, এই ভুল করে আমাদের হাসাহাসির পাত্র হতে হয়, তাই তো? শেখ, শেখ মানে কি বলতো? শেখ মানে কি? শেখের মিনিং জানো? জাকানো। ঝাঁকানো, জি তাই তো? স্যার। নাকি আর আর পিয়ারের মিনিং জি জানো? স্যার। পি এ আর, পিয়ারের মিনিং জানো? পিয়ার মেবি একটা ফলের নাম। পিয়ার একটা PEAR। ফলও আছে, আবার এই পিয়ার মানে ছেলা। ওই যে কলা ছিলে না, কলা বা কমলা ছিলে ফেলি, উপরে চামড়াটা ছিলে ফেলা, এটা হচ্ছে পিয়ার। তাহলে শেক অ্যান্ড পিয়ার, তাহলে নামটা কিন্তু ছোটখাটো না, ঠিক আছে তো? একদম চাচা সেলা নাম, যাকে বলা হয় চাচা সেলা। হ্যাঁ, ঝাঁকি এবং সেলা, সেটা যদি শেখ, এটা বানানটা মনে রাখলেই হয়ে যাবে। যদিও কিছুটা বানানে একটু এদিক ওদিক আছে, শেখ অ্যান্ড পিয়ার, কিন্তু এখানে এস আর ইটা বাড়তি এসেছে মনে করে নিব। শেখ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম, তেজ বাইস, তাহলে শেক্স অ্যান্ড পিয়ার মিলে হচ্ছে শেক্সপিয়ার। হ্যাঁ, সেক্স না, এটা যেন ভুল না হয়। ওকে, তাহলে অ্যাজ ইউ লাইক ইট এই মিনিংটা কি বলো তো? অ্যাজ ইউ লাইক ইট এটা দিয়ে কি বোঝাতে পারে? ড্রামার নামটা কি? আমরা ইডিপাস রেস বুঝলাম, ওটা একজন ক্যারেক্টারের নাম, যেটা হচ্ছে প্রধান চরিত্র, রেস মানে রাজা, ইডিপাস হচ্ছে তার নাম। আর ইডিপাসের মিনিমাম আছে কি? ওই যে ফোলা নাকি, সোলেন ফুড। অ্যাজ ইউ লাইক ইট দিয়ে কি বুঝবা? এটা দিয়ে কি বোঝানো হচ্ছে আসলে? যেমনটা তুমি চাও নাকি, অ্যাজ ইউ লাইক ইট, জি অ্যাজ ইউ স্যার। লাইক ইট, অ্যাজ ইউ ওয়ান্ট ইট, মানে আপনি যেমন মনে করবেন তেমন আপনি থিম পাবেন। মানে এই নাটকটা পড়ার পর মনে হবে এর নির্দিষ্ট কোনো থিম নাই, প্রচুর থিম রয়েছে। হ্যাঁ, যে যেভাবে মনে করতে পারে। হ্যাঁ, এখানে প্রচুর ক্যারেক্টার রয়েছে,
এক একটা ক্যারেক্টারের সাথে রিলেশনশিপ বিভিন্ন ধরনের রয়েছে, সেই হিসাবে আপনার যেমন মনে হয় আপনি তেমনভাবেই নাটকটা নিতে পারেন। ব্যাপারটা ঠিক এরকম নাম। হ্যাঁ, তো যাই হোক, আমরা লাইফ অ্যান্ড লিটারি ক্যারিয়ার নিয়ে পড়ছি না, তোমরা একটু নিজ দায়িত্বে পড়ে নিবা যে শেক্সপিয়ার কে ছিলেন, কোথায় তিনি পড়াশোনা করেছেন, তাতে তার কোন বয়সে তিনি কিভাবে নাট্যকার হিসাবে নিজেকে গড়ে তুলেছেন, কোন কোন পিরিয়ডে তিনি কী কী নাটক লিখছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের কাজ হবে এগুলো একটু দেখে নেওয়া। এখন অবশ্য খুব জরুরি না এগুলো দেখে নেওয়াটা, এগুলো দরকার নেই। আমাদের যেগুলো দরকার হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাজ ইউ লাইক ইট রিলেটেড যে তথ্যগুলো, সেগুলো আমাদের মেইনলি প্রয়োজন। হ্যাঁ, তো প্রথমেই এই নাটকটার প্লট নিয়ে আমি একটু কথা বলবো। হ্যাঁ, প্লটটা কি? প্লট হচ্ছে, আচ্ছা, যেহেতু আমরা ড্রামা সম্পর্কে একটু পড়েছি, আমার পূর্বের যে ইডিপাস রেস্কের ভিডিও ক্লাসগুলোর সাথে ড্রামা রিলেটেড বিষয়টা আছে, বিশেষ করে ইডিপাস পয়েটিক্সে। হ্যাঁ, প্লট বলতে কি বোঝায়, আমরা একটু প্লটটা সম্পর্কে একটু আইডিয়া নিই। প্লট কি আসলে? একটা নাটকের প্লট বা একটা গল্পের প্লট বলতে কি বুঝি আমরা? স্যার, পর্যায়ক্রমিক ঘটনা। হ্যাঁ, প্লট মানে হচ্ছে যেটা একটা কঙ্কাল আমরা বলতে পারি। হ্যাঁ, মানে একটা কাঠামো, যেমন আমাদের পুরো কাঠামোর ভিত্তি হচ্ছে একটা কঙ্কাল। হ্যাঁ, এখানে বিভিন্নভাবে সাজিয়ে দেওয়া আছে, তাই না? তার উপরে চামড়া দিয়ে তারপর একটা সুন্দর বডি, মাংস টাংস দিয়ে একটা বডি ফিগার তৈরি করে দেওয়া হচ্ছে। প্লটও হচ্ছে যে কোনো গল্প, কাহিনী বা হচ্ছে ড্রামা বলি, উপন্যাস বলি, প্লট হচ্ছে তার মেইন যে কাঠামোটা। হ্যাঁ, এটা স্ট্রাকচারটাকে আমরা বলছি যে প্লট। এবং আমরা আরেকটা বিষয় বলতে পারি কি, ক্রনোলজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইনসিডেন্টস। হ্যাঁ, প্লট মানে হচ্ছে যেটা পয়েটিক্সে বলা হয়েছে। হ্যাঁ, দেখো আমরা যদি একটু সার্চ দিই, হোয়াট ইজ প্লট অ্যাকর্ডিং টু এরিস্টটল। এরিস্টটলের মতে প্লট কি? দেখো, প্লট হচ্ছে কি, আ প্লট ইজ আ কম্পোনেন্ট অফ ট্র্যাজেডি। যদিও এটা শুধু ট্র্যাজেডির কথা বলা হয়েছে, কিন্তু আসলে শুধু ট্র্যাজেডি না, এটা যে কোনো গল্প কাহিনীর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। অ্যারিস্টটলের ট্র্যাজেডির সংজ্ঞা কি? ইজ অ্যান ইমিটেশন অফ অ্যাকশন অ্যান্ড অফ লাইফ, আমরা যেটা পড়েছিলাম, তাই না? অ্যান্ড দোজ ইভেন্টস কনস্টিটিউট দ্য প্লট। তার মানে একটা ট্র্যাজেডি বা একটা নাটকে যে অ্যাকশনগুলো থাকে, সেই অ্যাকশনগুলোর যে কনস্টিটিউশন বা হচ্ছে একসাথে জোড়া লাগানো বা একটা পর্যায়ক্রমিক যে ধারাবাহিকতা, এটাই হচ্ছে প্লট। আমরা তো পড়লাম বলছি যে প্লট সিম্পলও হতে পারে, কমপ্লেক্সও হতে পারে, তাই না? ট্র্যাজেডি ভিত্তিক, তাই তো? সিম্পলও হতে পারে, কমপ্লেক্সও হতে পারে। তাহলে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্টস, মূল কথা হলো আমরা দেখব বিভিন্ন ইনসিডেন্টের অ্যারেঞ্জমেন্টকে আমরা প্লট বলবো। তাহলে আমরা ইডিপাস রেস্কের প্লট পেয়েছি যে কিভাবে এই ঘটনাটার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, ঠিক একইভাবে অ্যাজ ইউ লাইক ইট আমরা প্লট পাবো। কিন্তু অ্যাজ ইউ লাইক ইটের আরেকটা বিষয় রয়েছে, যেটাকে বলা হচ্ছে সাব প্লট। সাব প্লট বুঝো? হোয়াট ইজ সাব প্লট? মানে মেইন প্লটের পাশাপাশি যদি আরও কোনো প্লট থেকে থাকে যেটা বাড়তি এসেছে, হ্যাঁ, সেটাকে সাব প্লট বলা হয়। আচ্ছা, এখানে শুধু দেখে সাব প্লট ইন স্টোরি বা ইন লিটারেচার। হ্যাঁ, দেখো বলছে ইন ফিকশন আ সাব প্লট অর সাইড স্টোরি ইজ আ সেকেন্ডারি স্ট্র্যান্ড অফ দ্য প্লট দ্যাট ইজ আ সাপোর্টিং সাইড স্টোরি ফর অ্যানি স্টোরি ফর দ্য মেইন প্লট। তাহলে মেইন প্লটের সাথে রিলেটেড যদি আরও কোনো ছোটোখাটো স্টোরি থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে সাব প্লট। যেমন আমরা যদি দেখি, আমরা যখন সিনেমা নাটক দেখছি না, মেইন নায়ক নায়িকা তো আছেই, মেইন নায়ক নায়িকাও আছে, আবার সাথে সাথে মনে করো নায়কের বন্ধু বা নায়কের বান্ধবীর মাধ্যম দিয়েও আর একটা প্রেম কাহিনী দেখানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি, এই যে আমাদের মেইন প্লটটা হচ্ছে আমাদের মেইন নায়ক নায়িকার প্রেম কাহিনী, কিন্তু যখন ওই নায়ক বা নায়িকার বন্ধু বান্ধবীদের দ্বারা যদি আর একটা প্লট তৈরি করা হয়, তখন সেটাকে আমরা কি বলবো? তাদের ভিতরে যে কাহিনী থাকবে সেটাকে বলবো কি আমরা? বলো। সাবপ্লট। হ্যাঁ, তো এখানেও আমাদের মেইন যে দুটা ক্যারেক্টার রয়েছে, অরল্যান্ডো এবং রোজালিন্ড, এদের তো প্রেম কাহিনী আছেই, তার সাথে সাথে আরও কতগুলো আছে, ফিবি, সিলভিয়াস, টাস্টন, অড্রে, এছাড়া আরও প্লট রয়েছে। দেখো এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টারের মানে জোড়ায় জোড়ায় কাহিনী রয়েছে। হ্যাঁ, সেগুলো আমরা একটু দেখে দেখো। বলছে দ্য প্লে বিগিনস ইন দ্য কোর্ট অফ ডিউক ফ্রেডরিক। আমরা যখন নাটকটা শুরু করছি তখন শুরু হচ্ছে কার দ্বারা? ডিউক ফ্রেডেরিকের দ্বারা। ঠিক আছে তো? যদিও নাটকের একদম শুরুর কাহিনীটা হচ্ছে অরল্যান্ডো এবং অলিভার দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা কয়েকটা প্লট আগে একটু দেখে নিই। তাহলে দুই ভাই, প্রথমে আমরা কাহিনীটা দেখি, দুই ভাই ডিউক ফ্রেডেরিক এবং ডিউক সিনিয়র। দেখো তাহলে ডিউক সিনিয়র হচ্ছে কি বড় ভাই, আর ডিউক ফ্রেডেরিক হচ্ছে ওই ডিউক সিনিয়রের ছোট ভাই। ডিউক মানে কি বুঝো তো? ডিউক বলতে কি বোঝায়? ডিউক কি জানা আছে?
ফ্রান্সের রাজা। হ্যাঁ, ঠিক ডিউকটা রাজা বোঝায় না, হ্যাঁ ডিউক বলতে রাজা বোঝায় না, ঠিক আছে তো। একটা রাজার অধীনে, একটা রাজ্যের অধীনে, ঠিক আছে তো, বা হচ্ছে কোনো একটা বংশের অধীনে বা কোনো একটা জমিদারির অধীনে ছোট ছোট, তাই তো, বিভিন্ন ধরনের হোল্ডিং থাকে বা একটা এলাকা থাকে। যে আমি মনে করো আমি বাবা, আমার 2 সন্তান আছে, তা আমার যে অংশটা ছিল, আমার যে সম্পত্তির অধিকাংশ ছিল বা জমিদারিত্ব ছিল, সেটা যখন আমি আমার 2 ছেলেকে দিয়ে দিচ্ছি, যখন আমি তাদের নাম ডিউক দিলাম, আমি ডিউক একটা, আর আমার 2 ছেলেকেও তাদের ওই জমিদারি একটা অংশ দিয়ে বললাম তুমি এটা চালাও, তুমি ওটা চালাও। এরকম যেমন জমিদারি প্রথা আমাদের দেশে যেমন ছিল, তো এরকম বলছে আ মেল হোল্ডিং দ্য হাইয়েস্ট হেরিডিটারি টাইটেল ইন দ্য ব্রিটিশ অ্যান্ড সার্টেন আদার পিয়ারেজেস। হ্যাঁ, তাই এটা হচ্ছে একটা অংশ, হ্যাঁ, বা একটা এলাকার প্রধান, যাকে ডিউকডুম বলা হয় যখন আমরা এটাকে দেয়। বলছে আ সভরেন মেল রুলার অফ আ কন্টিনেন্টাল ইউরোপিয়ান ডাচি, a nobleman of the highest hereditary rank, especially a member of the highest grade of the British peerage। তাই তো, পিয়ার বা হচ্ছে যারা জমিদারি বা একটু সম্ভ্রান্ত ব্যক্তি, তাদের মধ্যে যে একটা র্যাঙ্ক সিস্টেম থাকে, যেমন আমাদের র্যাঙ্ক সিস্টেম আছে না, যখন ইউনো আছে, ডিসি আছে, ডিভিশন কমিশনার আছে, তাই না, ডিস্ট্রিক্ট কমিশনার আছে, ডিভিশনাল কমিশনার আছে, তারপর থানার যে টিওনো বা ইউনো, উপজেলার যে কমিশনার আছে, এভাবে একটা করে ভাগ আছে। তা ওদেরও এই ডিউকটা হচ্ছে এরকম এক ধরনের ভাগ, যদিও এটা সরকারি নামের সাথে রিলেটেড না। তাহলে মনে করো ডিউক সিনিয়রে একটা কি ছিল, একটা ডিউকডুম ছিল বা একটা রাজ্য ছিল। সেটা করেছে কি, তার ছোট ভাই ডিউক ফ্রেডেরিক, হু হ্যাজ ইউজার্পড হিজ ব্রাদার। ইউজার্প মানে কি জানো? ইউজার্প মানে দখল করে নেওয়া, ঠিক আছে তো। ইউজার্প মিনিং কোনো কিছু দখল করে নেওয়া, অর্থাৎ জোর করে কেড়ে নেওয়া। তাই তো বলছে টেক ইলিগালি অর বাই ফোর্স, জোর করে, তাই অবৈধভাবে কেড়ে নেওয়া, দখল করে নেওয়া। আর যে ইউজার্প করে তাকে বলে ইউজার্পার। তাহলে ইউজার্পার কে, ডিউক সিনিয়র নাকি ডিউক ফ্রেডরিক? ডিউক ফ্রেডরিক। তাই না? এখন যেহেতু ডিউক সিনিয়রকে ব্যানিশ করা হয়েছে, ব্যানিশ মানে বুঝছো তো, বিতাড়িত করা হয়েছে, বহিষ্কার করা, তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে ডিউক সিনিয়রকে কি করা হয়েছে? দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাড়িয়ে দেওয়া হয়েছে। নাও লিভস ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। এখন সেই ডিউক তার কিছু রয়্যাল ফলোয়ারের সাথে মিলে কোথায় থাকে? ফরেস্ট অফ আর্ডেন থাকে। যেমন আমাদের দেশে কি করা হয়েছে, শেখ হাসিনাকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে নাকি, তিনি পালিয়ে গেছেন, বহিষ্কার করা হয়নি, ঠিক তিনি চলে গেছেন। তো এখন তিনি তারই কিছু সাঙ্গপাঙ্গের সাথে হয়তো আছেন। তাই এরকম ধরে নেয় যে তার কিছু রয়্যাল ফলোয়ারের সাথে তিনি এখন ফরেস্ট অফ আর্ডেনে আছে। তাহলে ইয়াটার নাম কি, জঙ্গলটার নাম কি, ফরেস্টের নাম হচ্ছে কি, ফরেস্ট অফ আর্ডেন। এখন আমরা কিন্তু টেক্সট পড়ছি না, ঠিক আছে, তোমরা একটু টেক্সটের ভিডিও ক্লাসগুলো দেখে নিবা, তাহলে অনেক এনজয় করবা। যদি ওখানে কিছু বাদ দিয়ে করা আছে, আশা করি মূল আইডিয়াটা পেয়ে যাবা তোমরা, ঠিক আছে। এখন এই ডিউক দুইজনের 2টা মেয়ে আছে। তাহলে ডিউক ফ্রেডেরিকের মেয়ের নাম হচ্ছে সিলিয়া, ঠিক আছে, আর ডিউক সিনিয়রের মেয়ের নাম হচ্ছে রোজালিন্ড। বলছে হিজ ডটার রোজালিন্ড, হিজ ডটার বলতে এই ডিউক সিনিয়রের ডটার, রিমেন্স অ্যাট কোর্ট বিকজ শি ইজ ক্লোজ ফ্রেন্ডস উইথ ডিউক ফ্রেডেরিকস ডটার সিলিয়া। তাহলে ডিউক ফ্রেডেরিকের মেয়ে সিলিয়ার খুবই মানে অন্তরঙ্গ বন্ধু বলা যায় বা বোন হচ্ছে রোজালিন। তার জন্য তাকে তার বাবার সাথে পাঠিয়ে না দিয়ে এই কোর্টেই রাখা হয়েছে রোজালিনকে, ঠিক আছে। তাহলে এদের সম্পর্ক কি? চাচাতো বোন। তাহলে ইংরেজি কি হবে? কাজিন, ইয়েস, কাজিন, তাই তো, হ্যাঁ, তাহলে কাজিন। তাহলে দে আর কাজিনস, রোজালিন্ড এন্ড সিলিয়া। আর ডিউক সিনিয়র এবং ডিউক ফ্রেডরিক হচ্ছে 2 ভাই। তাহলে এটা একটা প্লট যে ডিউক ফ্রেডরিক ডিউক সিনিয়রকে কি করেছে, তার রাজ্য কেড়ে নিয়ে তাকে বনে পাঠিয়ে দিয়েছে, ওই দেশ থেকে বা ডিউকডুম থেকে বহিষ্কার করেছে। এটা হলো একটা প্লট। এরা কোথায় আছে? ইনি আছেন কোর্টে, ওনারা আছে ফরেস্টে। এরপর আসছে ইতোমধ্যে আরেকটা প্লটে আমরা চলে যাচ্ছি। এখানে হচ্ছে আরো 2 ভাই। ওরল্যান্ডো আ ইয়ং জেন্টলম্যান ইজ অপরেসড বাই হিজ এল্ডার ব্রাদার। দেখো প্রথম প্লটে দেখলাম কি, এল্ডার ব্রাদারকে ইয়ঙ্গার ব্রাদার ব্যানিশ করেছে দেশ থেকে, রাজ্যটা কেড়ে নিয়েছে। মানে দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা অনেক সময় বলি না যে মেয়েরা ভালো না ছেলেরা ভালো, ওয়াইফ ভালো না হাজবেন্ড ভালো, বড় ভাই ভালো না ছোট ভাই ভালো, বলো কোন চরিত্রটা ভালো পৃথিবীতে? এমন কোনো বৈশিষ্ট্য আছে নাকি? এমন কোনো কিছু বলা যাবে না, তাই না? সবাই ভালো, সবাই মন্দ। কিছু হাজবেন্ড আছে খুব ভালো, আবার কিছু ওয়াইফ আছে খুব ভালো, কিছু হাজবেন্ড আছে খুবই খারাপ, ওয়াইফও আছে খারাপ।
তেমনি বড় ভাইও ভালো আছে, ছোট ভাইও ভালো আছে, বড় ভাইও খারাপ আছে, বড় ভাইও ভালো আছে। অতএব বড় ছোট, নারী পুরুষ, তাই তো এইগুলো বলে কোনো সম্পর্ক বোঝা যাবে না। এখানে তিনি সবগুলোই দেখিয়েছেন যাতে কোনো রকম একটা মানে কি পার্সিয়ালিটি না ঘটে। তাহলে পরবর্তী প্লটটা হচ্ছে কি, অরল্যান্ডো, সে হচ্ছে কিন্তু নায়ক আমাদের এই সিনেমার, হ্যাঁ, আমাদের এই ড্রামার। A young gentleman is oppressed by his older brother Oliver, who refuses to give him his inheritance and education. এর মানে হলো অরল্যান্ডো, অলিভার এবং জ্যাকিউস, এরা হচ্ছে 3 ভাই, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে তাদের বাবা মারা গেছে। তার বাবা মারা যাওয়ার আগে অলিভার যেহেতু বড় ভাই, অরল্যান্ডো হচ্ছে মেজো ভাই, আর জ্যাকিউস হচ্ছে ছোট ভাই, ঠিক আছে? জ্যাকিউস হচ্ছে কি ছোট ভাই। তো অলিভার, স্যার জ্যাকুইস সেকেন্ড সন না, জ্যাকুইস মেজো, হ্যাঁ জ্যাকিউস মেজো, হ্যাঁ জ্যাকিউস মেজর, অরল্যান্ডো হচ্ছে ইয়ঙ্গার, হ্যাঁ ইয়ঙ্গার, হ্যাঁ এটা মিস করেছি। তাহলে অলিভার হচ্ছে এখানে বড়। তাকে হয়তো বা তার বাবা মরে যাওয়ার সময় একটা দিয়ে গেছে, দায়িত্ব দিয়ে গেছে যে তোমার ভাইদেরকে তুমি অবশ্যই যেহেতু বড় একটা দায়িত্ব নাও, তুমি এদেরকে ঠিকমতো দেখাশোনা করবা, পড়াশোনার খরচ টরচ সহ সবকিছু যার যার অধীনে যা যা পাওয়ার সেগুলো দিয়ে গেছে। অলিভার জ্যাকিউসকে সব কিছুই দিয়েছে, সে সব শহরে থেকে পড়াশোনা করছে, কিন্তু অরল্যান্ডোকে সবসময় সে কি করেছে, চিট করেছে, নাকি প্রতারণা করেছে, অবহেলা করেছে, এবং তাকে তার যে ইনহেরিটেন্স, তার যে উত্তরাধিকারী সূত্রে যা পাওয়া সেগুলো তো দেয়নি, তার মডার্ন এডুকেশনের জন্য যা কিছু করার কিছুই করেনি। তো এই জন্য, এবং অলিভার চাই যে অরল্যান্ডো কোনোভাবে হোক মেরে ফেলতে, কোনোভাবে হোক অরল্যান্ডোকে মেরে ফেলতে চায়, ঠিক আছে? তো এই ইতোমধ্যে আবার কি হচ্ছে, একটা রেসলিং এর আয়োজন করা হয়েছে ডিউক ফ্রেডেরিকের কোর্টে। মানে প্রায় রেসলিং খেলা হয়, কারণ তৎকালীন সময় রেসলিং একটা খুবই এন্টারটেইনমেন্টের একটা বড় মাধ্যম ছিল। তো সেখানে অরল্যান্ডো চাই যে আমি একটু আমার গায়ের শক্তি পরীক্ষা করার জন্য ওখানে একটু রেসলিং অংশগ্রহণ করতে। তা ওখানে যে কোর্ট রেসলার আছে তার নাম হচ্ছে চার্লস, হ্যাঁ, বা চার্লস যেটা আমরা বলি, CHARLES, তাই তো? চার্লস বলে অনেকে, চার্লস বলে। তো এর নাম হচ্ছে কি, এটা হচ্ছে কোর্ট রেসলার। তাহলে সে খুবই শক্তিশালী। তো যখন নাটকটা শুরু হয়েছে এই কোর্ট রেসলার বিষয়ে তখন দেখা যাচ্ছে একটা বৃদ্ধ লোক তার কয়েকজন ছেলেকে নিয়ে আসছিল এই কোর্ট রেসলারের সাথে যুদ্ধ করে শক্তি প্রমাণ করার জন্য, কিন্তু কোর্ট রেসলার গোটাগুলি তাদেরকে সব হাড়গোড় ভেঙে দিয়েছে। এই অরল্যান্ডো আসছে এই কোর্ট রেসলারের সাথে যুদ্ধ করতে, মানে একটু ফাইট করতে, ঠিক আছে, তো ম্যাচে অংশগ্রহণ করতে। তো যাই হোক, এই ম্যাচে মোটামুটি অরল্যান্ডো একদম কোর্ট রেসলারকে একবারই কুপঘাত করে ফেলে, হ্যাঁ। তো যখন কুপঘাত করে ফেলে, এদিকে তো যেহেতু কোর্টে হচ্ছে ডিউক ফ্রেডরিকের কোর্টে এই রেসলিংটা হচ্ছে, তো ওই সময় উপস্থিত ছিল হচ্ছে রোজালিন্ড এবং সিলিয়া। তো মোটামুটি অরল্যান্ডোকে দেখে, হ্যাঁ, রোজালিন্ড তো পুরো ফিদা হয়ে গেছে। বাংলায় জানো ইংরেজিতে কি বলে এগুলো, কাউকে দেখে মানে হ্যাঁ, না ক্র্যাশ বলি না, ক্রাশ বা ক্র্যাশ যেটাই বলি আমরা। তো অরল্যান্ডো মোটামুটি রোজালিন্ডকে দেখে একদম ক্র্যাশ হয়ে গেছে, রোজালিন্ডও ক্র্যাশ হয়েছে, মানে দুইজন প্রেমে পড়ে গেছে, হ্যাঁ। হচ্ছে হোয়ার অরল্যান্ডো ইমপ্রেসেস রোজালিন্ড অ্যান্ড দ্য টু ফল ইন লাভ অ্যাট ফার্স্ট সাইট। এবং মোটামুটি রোজালিন্ড অরল্যান্ডোকে তার একটা চেইন গিফট করে, টোকেন অফ লাভ হিসাবে, হ্যাঁ। অরল্যান্ডো ইজ ফোর্সড টু ফ্লি। এদিকে যখনই ডিউক ফ্রেডরিক শুনেছে অরল্যান্ডো হচ্ছে, তার বাবার নাম কি জানো? এই অরল্যান্ডো অলিভার এবং এর বাবার নাম কি? জ্যাকি। জি স্যার, স্যার রবার্ট ডেকাপার্লি। হ্যাঁ, না স্যার রবার্ট ডেকাপার্লি, না 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 স্যার রোল্যান্ড ডি বয়েজ। হ্যাঁ, ও রোল্যান্ড ডি বয়েজ, সরি স্যার, রোল্যান্ড হিস্ট্রিতে পড়ছো মনে হয়, তাই না? ওখানে ওটা হচ্ছে তোমার, জি জি স্যার, রোল্যান্ড ডি বয়েজ, আমি একটু রোল্যান্ড ডি বয়েজ, সরি, হ্যাঁ, রোল্যান্ড ডি বয়েজ। তাহলে রোল্যান্ড ডি বয়েজের সাথে ডিউক সিনিয়রের একটা ভালো সম্পর্ক ছিল। খেয়াল করো, প্লটগুলো খেয়াল করো। ডিউক সিনিয়রের সাথে স্যার মানে অরল্যান্ডোর বাবার একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু ডিউক ফ্রেডরিকের সাথে ছিল না। তাই ডিউক ফ্রেডরিক যখন শুনলো যে অরল্যান্ডো হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয়েজের ছেলে, তখনই তাকেও হত্যা করার জন্য হুমকি দিল, তাই তো? এবং মোটামুটি শুধু হুমকি না, আবার অলিভারও চেয়েছিল। অলিভার আবার যেহেতু তার ভাইয়ের বিপক্ষে, অলিভারের সাথে কিন্তু ডিউক ফ্রেডরিকের আবার একটা সম্পর্ক আছে, দহরম মহরম আছে। অলিভারও চাচ্ছিল যে কোর্ট রেসলারের সাথে রেসলিং করে অলিভার একটু মারটার খেয়ে মরে যাক, কিন্তু বেচারা সে মরেনি। তাই অলিভার কি করেছিল, তার ভাইকে মানে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল আগুন ধরিয়ে দিয়ে ঘরে। এরকম একটা বিষয় আমরা কিন্তু পাচ্ছি
যেটা তাদের একজন চাকর ছিল, সার্ভেন্ট ছিল, নাম কি জানা আছে? অ্যাডাম। হ্যাঁ, অ্যাডাম নামে, তাই তো, যে সার্ভেন্ট ছিল সেটা মোটামুটি তার বাবার বয়স থেকে আছে নাকি, স্যার রোল্যান্ডি বয়স থেকে সে সার্ভেন্ট। এই সার্ভেন্ট খুবই সৎ, তাই তো, খুবই ভালো, মানে একদম মানে কি খুবই আন্তরিকতার সহিত কাজ লয়াল করেছে। লয়াল হ্যাঁ, লয়াল বলা হয় যেটা বাংলা কথা, ইয়েস। তো সেখানে এই অ্যাডাম জানতে পেরেছিল যে অলিভার অরল্যান্ডোকে মেরে ফেলতে চায়। তো যাই হোক, অ্যাডাম যেহেতু অরল্যান্ডোকে খুব ভালোবাসতো এবং জনগণও অরল্যান্ডোকে ভালোবাসতো, মানে অরল্যান্ডোর প্রতি ঈর্ষা করার কারণটা কি আসলে? কারণ হলো অরল্যান্ডো খুবই ভালো একজন ব্যক্তি ছিল, মানুষ হিসেবে খুবই ভালো, যদিও শিক্ষা দীক্ষায় খুব একটা উন্নত ছিল না, কিন্তু অরল্যান্ডো মানুষের সাথে ভালো আচরণ করতো, সৎ ছিল, আচরণগতভাবে ভালো ছিল, এই জন্য মানুষজন তাকে খুব পছন্দ করতো। এই জিনিসটা অলিভার পছন্দ করতো না, হয়তো এই জায়গাটাই হচ্ছে মেইনলি তার ঈর্ষার কারণ। তাই যেহেতু অরল্যান্ডোকে অলিভারও মেরে ফেলতে যাচ্ছে, আবার ডিউক ফ্রেডেরিকও হয়তো তার বিরুদ্ধে যাচ্ছে, এই জন্য অরল্যান্ডো ইজ ফোর্সড টু ফ্লি টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, সবাই দেখো ফরেস্ট অফ আর্ডেনে যাচ্ছে, টু এসকেপ হিজ ব্রাদার্স প্লট এগেইনস্ট হিম। তাহলে তার ভাইয়ের যে প্লট, তার মানে বিপরীতে যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়ার জন্য অরল্যান্ডো চলে গেল কোথায়? ফরেস্ট অফ আর্ডেনে, এখানে পালিয়ে গেল। ঠিক আছে, আমরা কি ক্যারেক্টারগুলোর সাথে একটু মিশাতে পারছি? এখানে কতগুলো ক্যারেক্টারের নাম পাইলাম আমরা? 6টা স্যার, 7টা। প্রথমে আমরা যদি বলি ডিউক সিনিয়র, তাই তো, এনার মেয়ের নাম কি? রোজালিন। ডিউক ফ্রেডেরিক, এনার মেয়ের নাম কি? সিলিয়া। এটা গেল। এরপর আমরা চলে আসলাম, আচ্ছা প্রথমে দিই, যদিও ক্যারেক্টার হিসাবে নেই, নামগুলো আমরা খেয়াল করবো, স্যার রোল্যান্ড ডি বয়েজ। এরা ছেলেগুলোর নাম কি? প্রথম হচ্ছে অলিভার, জ্যাকিউস, তাই তো, ডি বয়েজ এন্ড আর হচ্ছে অরল্যান্ডো। তাই তো। আরেকজনের নাম পেলাম কি? কোর্ট রেসলার, না, সে হচ্ছে রেসলার, শুধু বলা আছে নাম এখানে পাচ্ছি কি? চার্লস। চার্লস। হ্যাঁ, এই কয়টা নাম আমরা মোটামুটি পেলাম। তাই এটা একটা প্লট, এটা একটা প্লট, কিন্তু এই পরিবারের সাথে একটা ঘটনা, এই পরিবারের সাথে একটা ঘটনা। তাহলে ইতোমধ্যে আমরা ফরেস্ট অফ আর্ডেনে কাকে পাচ্ছি? ডিউক সিনিয়র চলে গেছে ফরেস্ট অফ আর্ডেনে, অরল্যান্ডো চলে গেল ফরেস্ট অফ আর্ডেনে। ঠিক আছে, এরপর আমরা চলে আসি কোথায়? এদিকে রোজালিন্ড তো মোটামুটি অরল্যান্ডোর প্রেমে পড়ে গেছে নাকি? এদিকে দেখো হচ্ছে তাহলে অলিভার তার ভাই অরল্যান্ডোর প্রতি ঈর্ষান্বিত। এদিকে রোজালিন্ডো কিন্তু খুবই ভালো একজন মেয়ে, খুবই বুদ্ধিমান, সুন্দরী, মানে তার মোটামুটি পজিটিভ যত চরিত্র লাগে সব আছে, এবং এই কোর্টের বা এই ডিউকডুমের যত মানুষ আছে সবাই রোজালিনকে খুব পছন্দ করত। কিন্তু হঠাৎ করে হয়তো বা রোজালিনকে যেহেতু তার মানে এলাকার মানুষ বা তার রাজ্যের মানুষ পছন্দ করে, এই জন্য ডিউক ফ্রেডেরিকও কি করছে? ঈর্ষা করছে, এবং হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে রোজালিনকে কোর্ট থেকে বহিষ্কার করা হবে। এতদিন রেখেছিল তার মেয়ের স্বার্থে, যে তার মেয়ের সাথে থাকবে, কিন্তু সেও হঠাৎ করে সিদ্ধান্ত নিল কি রোজালিনকে রাখা যাবে না, কারণ রোজালিন যদি থাকে তাহলে সিলিয়ার যে একটা নাম আছে, তাই তো, সিলিয়ার নাম কিন্তু থাকবে না, কারণ সবাই রোজালিনকে পছন্দ করে, সিলিয়াকে কেউ ওইভাবে সম্মান দেয় না বা তার নামও নেই। ঠিক আছে, কিন্তু সিলিয়া এবং রোজালিন কিন্তু একে অন্যকে খুবই ভালোবাসে। তার রোজালিনকে যখন ডিউক ফ্রেডেরিক তার কোর্ট থেকে বহিষ্কার করলো, তখন সিলিয়া এবং রোজালিন সিদ্ধান্ত নিল যে তারা দুইজনই পালাবে, কারণ সিলিয়া রোজালিন থেকে আলাদা থাকতে চায় না। ঠিক আছে, তাই সিলিয়া করলো কি? রোজালিনকে সিদ্ধান্ত দিল যে আমরা পালিয়ে যাব দুইজনই, এবং সাথে করে তারা তাদের যে কোর্ট ফুল টাস্টনকে সাথে নিবে। তাহলে রোজালিন, সিলিয়া এবং টাস্টন একসাথে পালাবে। টাস্টনটাকে কোর্ট ফুল, তাই তো, মানে ওই যে আমরা ভাড় বুঝি না, ভাড় যে রাজ্যে থাকে, যেমন গোপাল ভাড়ের মতো নাকি? কোর্ট জেস্টার। হ্যাঁ, তাই তো, কোর্ট জেস্টার বা কোর্ট ফুল যে হচ্ছে টাস্টন, এই তিনজন মিলে পালাবে। এবং যেহেতু এই দুইজনই হচ্ছে মেয়ে, তাহলে মেয়ের চেহারায় যদি যায় তাহলে রাস্তায় তো সমস্যা হতে পারে, কারণ আধুনিক যুগের মতো তা না, তখন তো লাইট ছিল না, তখন বিদ্যুৎ ছিল না, রাস্তা ভালো নেই, হ্যাঁ, চারদিকে বন জঙ্গল, তাহলে মেয়েরা তো যেতে পারবে না। তখন তারা সিদ্ধান্ত নিল যে কি করবে? ডিসগাইজ হারসেলফ, রোজালিন ডিসগাইজ হারসেলফ অ্যাজ এ ইয়ং ম্যান নেমড গ্যানিমিড, তাই তো। তাহলে গ্যানিমিড নামে একটা ইয়ং পুরুষের মানে ডিসগাইজ বা ছদ্মবেশ নিবে।
অন্যদিকে সিলিয়া নাম নিবে কি দেখো, হু টেকস অন দ্য গাইজ অফ আ পিজেন্ট গার্ল অ্যালেনা, আর সে নাম নিবে কি অ্যালেনা নাম নিবে। তাহলে রোজালিন নাম নিল গ্যানিমিড, সে হলো ছেলে হিসাবে, তাই তো, ইয়ং ম্যান হিসাবে। আর সিলিয়া মেয়ে হিসাবেই কিন্তু হবে পিজেন্ট গার্ল, মানে কৃষকের মেয়ে যেমন হয়, ছেঁড়া চোটা জামা পরা পুরোনো ড্রেস পরে সে যাবে, এবং সাথে যাবে কি অ্যালং উইথ কোর্টফুল টাস্টন। কি কথা বোঝা গেল যে কারা কোথায় গেল? জি স্যার। এখানে নতুন নাম আসলো টাস্টন, কোর্টফুল। ওকে, তাহলে আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি ডিউক আছে জঙ্গলে, ওদিকে অরল্যান্ডো চলে গেছে, এদিকে রোজালিন, সিলিয়া এবং টাস্টনও আবার সেই ফরেস্ট অফ আর্ডেনে চলে গেল। তাহলে মোটামুটি সবাই মিলে ওই ফরেস্ট অফ আর্ডেনেই যাচ্ছে। এদিকে যেহেতু অরল্যান্ডো আগে গেছে ফরেস্ট অফ আর্ডেনে, না রোজালিন আগে গেল? কি আগে গেল? অরল্যান্ডো আগে গেছে। অরল্যান্ডো আগে গেছে। তো অরল্যান্ডো অলরেডি যেহেতু প্রেমে পড়ে গেছে, তাই তো, রোজালিন্ডের, তা আমরা তো জানি যে আগেকার যুগে প্রেম কাহিনীটা কেমন হতো, আর মানুষ কিভাবে প্রেমের বই প্রকাশ করতো। কেউ হাতে নাম লিখতো, হতো না এরকম, কেউ বেঞ্চে নাম লিখে, কেউ দেয়ালে লেখে, কেউ গাছে লেখে, এরকম তো এখনো আছে নাকি? দেওয়ালে A+O, A+B, C+D, তাই তো, রিতা প্লাস মিতা, এরকম লেখে না সব বেঞ্চে, প্রেমের বই প্রকাশ এগুলো। কেউ কেউ অ্যাসিড দিয়ে নিজের হাত পোড়ায়, বুক পোড়ায় দিয়ে নাম লেখে, বা ও লেটারটা লিখে রাখে, তাই না, যে আমি একে ভালোবাসি। তো রোজালিনকে যেহেতু অরল্যান্ডো ভালোবেসে ফেলেছে, এখন এই লাভের বহিঃপ্রকাশটা কি করে হবে? তাই বলছে, ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন আ সিরিজ অফ কমেডিক অ্যান্ড রোমান্টিক এন্ট্যাঙ্গেলমেন্টস আনফোল্ড, মানে রোমান্টিক কিছু, হ্যাঁ, এবং কমেডিক, যেটা হচ্ছে কমিক কিছু সিন তৈরি হচ্ছে। কেমন? প্রথমে অরল্যান্ডো আনএওয়ার দ্যাট গ্যানিমেড ইজ অ্যাকচুয়ালি রোজালিন, মানে অলরেডি রোজালিন চলে গেছে। অরল্যান্ডো তো মোটামুটি আগে থেকেই সব গাছের পাতায় পাতায় রোজালিনের নাম লিখে রাখতেছে, হ্যাঁ, গাছের পাতায় বা গাছের ডাল বা গাছের বাকলে খোদাই করে রোজালিনের নাম লিখে রাখছে, অথবা রোজালিনকে নিয়ে কবিতা ছন্দ লিখে রাখতেছে তার প্রেমের বই প্রকাশ হিসাবে। আর ঠিক এই পাগলামিটা দেখছে হচ্ছে যখন রোজালিন সহ অন্যরা যখন ফরেস্ট অফ আর্ডেনে গেল, তারা গিয়ে দেখে গাছের ডালে ডালে হচ্ছে বিভিন্ন রকমের লেখা ঝুলানো, টাঙ্গানো। তো পড়ে দেখে হ্যাঁ তার নাম নিয়ে, কিন্তু তখন সে অরল্যান্ডোকে খুঁজে বার করলো, কিন্তু অরল্যান্ডো তো রোজালিনকে চিনতে পারতেছে না। কারণ কি? রোজালিন অলরেডি গ্যানিমেড চেহারায় আছে। এবং রোজালিন চালাকি শুরু করলো এই ক্ষেত্রে, হ্যাঁ, যে কিভাবে অরল্যান্ডোর সাথে একটু চালাকি করা যায়। তখন রোজালিন অরল্যান্ডোর সাথে এই চালাকি করলো যে তোমার এই প্রেম রোগটাকে আমি সারতে পারবো। রোজালিন অরল্যান্ডোকে বলছে, তোমার আমি প্রেম রোগ সারতে পারবো, কারণ অনেকে আমি প্রেম রোগ অলরেডি সারিয়েছি অনেকের। তা তুমি যদি আমাকে রোজালিন ভেবে নাও, তাহলে তোমার সাথে আমি প্রেমের অভিনয় করব, আর এই প্রেমের অভিনয় করলেই তোমার প্রেম রোগ সেরে যাবে। বুঝতে পারছো? তাহলে রোজালিন কি যে গ্যানিমেড হিসাবে আছে, অরল্যান্ডো কি বুঝতে পেরেছে? না স্যার। হ্যাঁ, না স্যার। এটা বুঝতে পারেনি। তাই রোজালিন এই সুবিধাটা নিল যে আমি ডিসগাইজ অবস্থাতেই আমি দেখতে চাই যে অরল্যান্ডো আসলেই রোজালিনকে কতখানি ভালোবাসে, আমাকে কতখানি ভালোবাসে। এই জন্য সে করলো কি দেখো, তাহলে অরল্যান্ডো আনওয়্যার দ্যাট গ্যানিমেড ইজ অ্যাকচুয়ালি রোজালিন কনফাইডস ইন গ্যানিমেড অ্যাবাউট হিজ লাভ ফর হার। তাহলে কনফাইড ইন মানে কি? বিশ্বাস সূত্রে বলা, মানে বিশ্বাস করে কাউকে কিছু বলা হচ্ছে কনফাইড ইন। তো সেই হিসাবে গ্যানিমেডকে বলে দিল অ্যাবাউট হিজ লাভ ফর হার। আর রোজালিন্ডো গ্যানিমেড হিসাবে প্রপোজেস টু কিওর অরল্যান্ডো অফ হিজ লাভ, দেখো, বাই প্রিটেন্ডিং টু বি রোজালিন, যে তুমি আমাকে রোজালিন ভাববা, ভেবে তুমি তোমার প্রেম অফার আমাকে করবা, লিডিং টু হিউমারাস অ্যান্ড ইনসাইটফুল এক্সচেঞ্জেস অ্যাবাউট দ্য নেচার অফ লাভ। এবং এইভাবেই মোটামুটি আমরা ওদের সেই প্রেম কাহিনী দেখতে পাবো, যেখানে বেশ কিছু হাস্যকরও ব্যাপার রয়েছে, আনন্দদায়কও ব্যাপার রয়েছে, এবং সাথে ইনসাইটফুল কিছু কথাবার্তা হয়েছে প্রেম নিয়ে বিশেষ করে। হ্যাঁ, যেমন রোজালিন এখানে একটা বিষয় বলেছে যে প্রেমের জন্য কেউ কোনোদিন মরেনি, অন্য কারো কারণে মরেছে, কিন্তু প্রেমের জন্য এই পৃথিবীতে কখনো মানুষ মরে না। তো এইটা যাও, তো এইভাবে মোটামুটি রোজালিন এবং অরল্যান্ডোর প্রেম কাহিনী চলতেছে। আমরা ছোট করে শুধু প্লটটা আগে বলে নিই। দ্য ফরেস্ট অলসো বিকামস আ প্লেস অফ সেলফ ডিসকভারি অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ম্যানি অফ দ্য ক্যারেক্টার্স। আর এখানে অলরেডি আমরা আরও ক্যারেক্টার পেয়েছি, যেমন জ্যাকিউস কিন্তু আমরা দুটো পাচ্ছি। একটা হচ্ছে ডিউক সিনিয়রের সাথে আসছেন, তিনি কিন্তু অলরেডি জঙ্গলে আছেন। হ্যাঁ, জ্যাকিউস কিন্তু অলরেডি জঙ্গলে আছে, কার সাথে? ডিউক সিনিয়রের সাথে। এবং সে অনেকটা ফিলোসফিক টাইপ মানুষ, মেলানকলিক এবং ফিলোসফিক। সে একটু গম্ভীর টাইপের এবং সবসময় সিরিয়াস মাইন্ডেড। সে সবসময় প্রকৃতি নিয়ে, হ্যাঁ, বা হচ্ছে মানুষের দুঃখ কষ্ট নিয়ে, পাখির দুঃখ কষ্ট নিয়ে সবসময় কথা বলে। এছাড়াও আরও কিছু লর্ড রয়েছে,
যারা মোটামুটি বনে জঙ্গলে ঘুরছে, খাবার সংগ্রহ করছে এবং একসাথে বেশ আনন্দেই আছে। এবং ডিউক সিনিয়রও বেশ মজা পেয়ে গেছে বনে। কারণটা কি? কারণ এখানে কোনো কি নাই বলো তো, কোনো ঈর্ষা, হিংসা, বিদ্বেষ এগুলো জঙ্গলে নাই, তাই না? এই জন্য জঙ্গলকে তিনি বলছেন আইডিয়াল প্লেস, তাই তো, এখানে জীবনযাপন করার। ওকে, তাহলে এদিকে আমরা চলে আসছি আবার কোর্টের দিকে। অলিভার আফটার অ্যাটেম্পটিং টু কিল অরল্যান্ডো এক্সপিরিয়েন্স এ চেঞ্জ অফ হার্ট। দেখো অলিভারও কিন্তু যখন ওদিকে রোজালিন, এটা একটু এখানে মিস করেছে, রোজালিন কিন্তু পালিয়ে এসেছে, ডিউক ফ্রেডরিক যেন তাদের রয়েছে, রোজালিন, সেলিয়া এবং টাস্টন একসাথে পালিয়েছে। তখন ওদিকে ডিউক ফ্রেডরিক মনে করতেছে যে অরল্যান্ডো হয়তো এদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে গেছে, ঠিক আছে? তাই ডিউক ফ্রেডরিক বললো কি অলিভারকে, যে তুমি তোমার ভাইকে খুঁজে নিয়ে আসো, তোমার ভাই আমার মেয়েদেরকে নিয়ে পালিয়েছে, তুমি যদি খুঁজে আনতে না পারো তা তোমার রাজ্য তো আমি সব বাজেয়াপ্ত করবই, তোমার যা সম্পদ আছে তোমাকেও আমি দেখে নিবো আর কি, হ্যাঁ, একদম জেলের ভাত খাওয়াই যাবে, এরকম একটা হুমকি দিয়ে দিয়েছে অলিভারকে। তো এই জন্য কি দাঁড়ালো, যে অলিভারও ভাবলো হ্যাঁ আমি ওকে একদম তার ডেড বডি হলেও আমি নিয়ে আসবো। তাই সে যখন তারা জানতে পারলো যে অলিভারও জঙ্গলে চলে গেছে, দেখো অরল্যান্ডো যখন গেছে তার সাথে কিন্তু অ্যাডামও গেছে, এটা একটু খেয়াল রাখো, হ্যাঁ, অ্যাডামও কিন্তু গেছে। তো অলিভার জঙ্গলে যখন ঢুকছে তখন একটা ঘটনা ঘটছে। ঘটনা হলো অলিভার হয়তো বা জঙ্গলে যখন যাচ্ছিল হয়তো খুব ক্লান্ত হয়ে সে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ে, ঠিক আছে? সে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ে, ঠিক ওই সময় অলিভারের গলাতে একটা সাপ পেঁচিয়ে যায় এবং এই সাপটা মানে ফোনা তুলে থাকে যা অলিভারকে মানে সবল মারার জন্য, হ্যাঁ। আর ওই সময়ে ঠিক অরল্যান্ডো ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে গিয়ে দেখে যে একটা সাপ অলিভারকে তার তো কামড় দেওয়ার জন্য আছে। তো তার সাউন্ড শুনে সাপটা যাই হোক অলিভারকে না কামড়িয়ে পালিয়ে যায়, কিন্তু তার পাশে আবার তাকিয়ে দেখে যে জঙ্গলে একটা লায়নেস লুকিয়ে আছে, হ্যাঁ, মানে অপেক্ষায় আছে কখন অলিভার ঘুম থেকে উঠবে আর তখন তার উপর আক্রমণ করবে। কারণ বনের প্রাণীরা কিন্তু ঘুমন্ত জিনিসকে আক্রমণ করে না, ভাল্লুক বলো, বাঘ বলো, হ্যাঁ, সিংহ বলো, এরা কিন্তু ঘুমন্ত বা মৃত কোনো কিছুকে টাচ করে না। তো সেই হিসাবে বাঘটা বা লায়নেসটা কি করে আছে, অপেক্ষা করে আছে, কিভাবে, যেই ঘুম থেকে উঠবে অলিভারকে তখন তাকে মানে কি করবে, আক্রমণ করবে, তাই না? তো এইটা অরল্যান্ডো দেখে মোটামুটি সে বাঘটার সাথে সে যুদ্ধ করে আর কি, যুদ্ধ করে বাঘটাকে কুপঘাত করে ফেলে আর নিজেও একটু আহত হয়। এইগুলো দেখে অলিভার দেখে যে আমার ভাই যাকে আমি হত্যা করার জন্য বনে এসেছি সে আমাকে বাঁচালো। তখন অলিভারের কি হয়, একটু হৃদয়টা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, ভাইয়ের প্রতি একটা করুণা বোধ হয়, ভালোবাসা জাগে, হ্যাঁ, তাই বলছি এক্সপিরিয়েন্স আর চেঞ্জ অফ হার্ট অলিভারের। এদিকে আবার অলিভার আবার সিলিয়াকে দেখেই প্রেমে পড়ে যায়, কারণ ওই যে রোজালিনের সাথে সিলিয়া আছে এলেনা নামে, ওকে দেখে অলিভার একদম লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। তাহলে এ পর্যন্ত প্রেমের জন্য কয় জোড়া পাখি পাইলাম বলো, কয় জোড়া হলো? দুই জোড়া স্যার। অরল্যান্ডো আর রোজালিন, আর এদিকে হলো অলিভার আর সিলিয়া। এদিকে টাস্টন আবার করতেছে কি, ওখানে এসে অড্রে নামে এক শেফার্ডেসের সাথে প্রেমে পড়ে গেছে, হ্যাঁ, অড্রে, তাই তো বলছে, সরি এটা শেফার্ডেস না, এটা হচ্ছে গোট, মানে ছাগলের রাখাল আর কি, হ্যাঁ, তাই বলছে টাস্টন উজ আ কান্ট্রি গার্ল নেম অড্রে। আর অন্যদিকে আরো এক জোড়া রয়েছে, সেটা হলো শেফার্ডেস নেম হচ্ছে ফিবি। এই ফিবি নামের একটা মেয়ে সিলভিয়াস, তাই তো, সিলভিয়াস বলে একটা শেফার্ড আছে, যে শেফার্ডটা আবার এই ফিবি নামের শেফার্ডেসের প্রেমে পড়েছে। তো তখন ওই সিলভিয়াসকে কিন্তু ফিবি পছন্দ করে না, তো বরাবরই ফিবি ওই সিলভিয়াসকে এড়িয়ে যায়, কিন্তু সিলভিয়াস খুবই ভালোবাসে, মানে এমনকি তার জন্য জীবনও দিতে রাজি আছে। তো সিলভিয়াসের এই অবস্থা দেখে তখন এই গ্যানিমেড করলো কি, ফিবিকে ডেকে একটু মানে বকাঝকা দিয়ে দিল আর কি, যাতে সে সিলভিয়াসকে পছন্দ করে। উল্টা ঘটনা ঘটে গেল কি, গ্যানিমেডকে দেখে ফিবিও এর প্রেমে পড়ে গেল। তার মানে যে সিলভিয়াস ফিবিকে পছন্দ করে আর ফিবি আবার করলো কি, গ্যানিমেডের প্রেমে পড়ে গেল। তাহলে একটা ঝামেলা ঘটে গেল, হ্যাঁ। কিন্তু আসলে ফিবি তো জানে না যে রোজালিনটা আসলে ডিসগাইজ অবস্থায় গ্যানিমেড আছে, হ্যাঁ, কারণ একজন মেয়ে যখন ছেলের চেহারা পায় এমনি মোটামুটি দেখতে সুন্দরী লাগে নাকি, তো এই জন্য ফিবিও গ্যানিমেডের
ফিদা হয়ে গেছে, মানে ক্র্যাশ হয়ে গেছে। তাহলে এখানে কয় জোড়া হলো বলো তো মোটামুটি? 4 জোড়া। 4 জোড়া, তাই তো? টাস্টন, অড্রে এবং ফিবি, রোজালিনকে বাদ দিয়ে বলতো গ্যানিমেড, ফিবি এবং সিলভিয়াস। যদি এখানে একটা মানে কি কি বলবো 3 চরিত্রের একটা ঝামেলা রয়েছে, তো পরবর্তীতে এটা সমাধান হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি ড্রামাটা চলতেছে। দেখো প্লটগুলো একটু খেয়াল রাখো যে কিভাবে ঘটনা ঘটছে, যে তো ছোট ছোট কাহিনীগুলো আমি বাস এখানে বলতেছি, মূল কাহিনীগুলো হয়তো বিশ্লেষণে আমরা আরো পড়বো। তো তারপরে রোজালিনের সাথে কিন্তু অলরেডি ডিউক সিনিয়রেরও দেখা হয়েছে, কিন্তু ডিউক সিনিয়রও কিন্তু রোজালিনকে চিনতে পারেনি। কিন্তু রোজালিন আবার চিনতে পেরেছে তার বাবাকে। কিন্তু রোজালিন আবার একটু বুদ্ধিমান, তো একটু হার্টেড যেটা বলবো, যেটা কন্ট্রোল করতে পারে নিজেকে আর কি। তো সেই হিসাবে পুরো ড্রামার শেষের দিকে এসে রোজালিন একটা চালাকি খাটায়। এখন রোজালিন মনে করে যে যদি এখন আমি আমার বাবাকে আমার পরিচয়টা দিই এবং যদি আমি বলি যে আমি অরল্যান্ডোকে পছন্দ করি, তাহলে তো আমার বাবা নাও মেনে নিতে পারে, তাই না? নাও মেনে নিতে পারে। তো এই জন্য সে তার আইডেন্টিটিটা প্রকাশ করে না। সে এখানে একটা বিশেষ একটা প্লট খাটালো। কিভাবে? দেখো ফিবিকে কিন্তু সে বলে রেখেছে, আচ্ছা ঠিক আছে তুমি তো আমাকে ভালোবাসো, তা যদি কোনোভাবে এমনটা হয় যে আমার সত্যিকারের আইডেন্টিটি বা পরিচয় পাওয়ার পর যদি তুমি মনে করো যে তুমি আমাকে বিয়ে করতে পারবা তো ভালো, যদি আমাকে বিয়ে করতে না পারো তাহলে তোমাকে কথা দিতে হবে যে তুমি সিলভিয়াসকে বিয়ে করবা। ওদিকে যেহেতু ডিউক সিনিয়র জানে অলরেডি যে অরল্যান্ডো রোজালিনকে ভালোবাসে, কিন্তু ডিউক সিনিয়র তো জানে যে রোজালিন কাছে নেই। তখন রোজালিন আবার ডিউক সিনিয়রকে বলেছে যে আপনাকে কথা দিতে হবে যে যদি আপনার মেয়েকে আমি আপনার কাছে এনে দিতে পারি তাহলে কি আপনি অরল্যান্ডোর সাথে তার বিয়ে দিবেন? এইভাবে একটা কথা কিন্তু সে দিয়ে রাখে। তো ডিউক সিনিয়রও রাজি হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে তুমি যদি আমার মেয়েকে এনে দিতে পারো তাহলে আমি রাজি হয়ে যাবো অরল্যান্ডোর সাথে বিয়ে দিতে। হ্যাঁ, ওদিকে অলিভার এবং সিলিয়া এদিকে জোড়া হয়ে গেছে, টাস্টন এন্ড অড্রে এটা জোড়া হয়ে গেছে। ইভেন ফিবি ইজ ম্যাচড উইথ হার অরিজিনাল অ্যাডমায়ারার সিলভিয়াস। কারণ কি নাটকের শেষের দিকে এসে আমরা দেখতে পাবো কি রোজালিন সবাইকে একসাথে জড়ো করে একদিনেই বিয়ে হবে, ঠিক আছে তো? এবং সেখানে একটা প্রিস্ট আছে অলিভার মার্টেস নামে, তাকে নিয়ে এসে এক জায়গাতে বিয়ে করানো হবে এবং সেখানে বলা হচ্ছে যে সবগুলো জোড়াকে এক জায়গায় আসতে বলেছে। তো সবাই যখন এসে গেছে তখন রোজালিন বলতেছে, মানে গ্যানিমেড বলতেছে যে আমি তাহলে রোজালিনকে গিয়ে নিয়ে আসি। তা রোজালিনকে নিয়ে আসতে গিয়ে এই কথা বলে গিয়ে রোজালিন কি করছে, তার আসল চেহারাই সে তার বাবার সামনে এসেছে, ঠিক আছে? তার বাবা তো মহাখুশি তার মেয়েকে পেয়ে, এবং যেহেতু অলরেডি তার মেয়েকে মানে গ্যানিমেডকে কথা দিয়েছে যে রোজালিন আসতে পারে অরল্যান্ডোর সাথে তার বিয়েটা দিয়ে কথা, তাই না, বা রাজি থাকার কথা। তো সেই হিসাবে মোটামুটি সবারই ওখানে একটা বিয়ের সংগঠন হয়ে যায়। যে যাকে পছন্দ করতো সে তাকে পেয়ে গেল এবং আলটিমেটলি একটা হ্যাপি এন্ডিংয়ে ড্রামাটা চলে আসলো, ঠিক আছে? এদিকে আর একটা ঘটনা ঘটেছে। হঠাৎ করে জ্যাকিউস মানে হচ্ছে অলিভারের মেজো ভাই, মানে অরল্যান্ডোর মেজো ভাই জ্যাকিউস হঠাৎ করে এসে বলে যে ডিউক ফ্রেডরিক ডিউক সিনিয়রকে হত্যা করার জন্য এসেছিল, কারণ এখানে তার মেয়েরা পালিয়ে এসেছে, হয়তো এখানে হাত আছে ডিউক সিনিয়রের, তাই জন্য ডিউক ফ্রেডরিক এসেছে ডিউক সিনিয়রকে মারবে বলে। কিন্তু বনে ঢুকেই ডিউক সিনিয়র হঠাৎ করে এক সাধুর সাথে, সেন্টের সাথে দেখা হয়। ওই যে অনেক ইয়া থাকে না যারা জঙ্গলে এসে ধ্যান করে, ওইরকম একটা সেন্টের সাথে দেখা হয় নাকি ডিউক ফ্রেডরিকের সাথে কথা যখন হয়েছে ওই সেন্টের, ডিউক ফ্রেডরিক নাকি ইয়ে হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে মোনাস্টিক লাইফে। হ্যাঁ, মানে সে মানে ভালো মানুষ হয়ে গেছে, ঠিক আছে? তো ভালো মানুষ হয়ে সে আর তার জাগতিক জীবন ছেড়ে দিয়ে সে চেয়েছে সেও একটা ওইরকম সাধুর জীবন যাপন করবে। এবং এক্ষেত্রে সে কি করেছে, ডিউক ফ্রেডরিক যে তার সম্পদ যা ডিউক সিনিয়রের কাছে নিয়েছিল সবগুলো তাকে দিয়ে দিল, যাতে ডিউক সিনিয়র গিয়ে আবার রাজ্যটা শাসন করে। তাহলে এইভাবে মোটামুটি নাটকটা শেষ হয়ে গেল। ইন আ জয়ফুল সেলিব্রেশন দ্য ক্যারেক্টার্স রিটার্ন টু কোর্ট অ্যান্ড দ্য প্লে এন্ডস উইথ আ ফেস্টিভ মুড এমফাসাইজিং ফরগিভনেস অ্যান্ড রিকনসিলিয়েশন। তাহলে এখানে একটা থিম রয়েছে, সেটা হলো কি ফরগিভনেস অ্যান্ড রিকনসিলিয়েশন। তাহলে এই যে এখানে দুইটা চরিত্র তার মানে চেঞ্জ হলো, মেন্টালিটি চেঞ্জ করলো, তাদের অবস্থানটা চেঞ্জ করলো। এই দুইজন কে ভিলেন থেকে বলো তো কে?
অলিভার আর অলিভার আর ডিউক ফ্রেডারিক, তাই তো? তাহলে এই যে হচ্ছে আমাদের মোটামুটি মেইন ক্যারেক্টারগুলো। তাহলে মেইন যে ক্যারেক্টারের নামগুলো আমরা পাইলাম, এগুলো কি মোটামুটি একটু ধরতে পেরেছি? জি স্যার। এখানে আসলো কি, আমরা পেলাম হচ্ছে কোর্ট ফুল, নাম কি এর? টাস্টন, তাই তো? তারপরে আমরা একটা টাস্টনের সাথে রিলেটেড আমরা পেয়েছি অড্রে, তাই তো? আর এদিকে আমরা শেফার্ডেস পেয়েছি দুইজনকে, সিলভিয়াস এর সাথে সম্পর্ককার ফেবি। ফেবি, ঠিক আছে? তো মোটামুটি এই যে ক্যারেক্টারগুলো আমরা পেলাম, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে প্লটটা এরকমই, মানে নাটকটা জাস্ট এইগুলো। এখন এর মধ্যে তো অনেক কথোপকথন রয়েছে, অনেক আলোচনা রয়েছে, এই আলোচনা দিয়েই মেনলি তোমার নাটকটা অনেকখানি বড় হয়ে গেছে। এখানে কিছু টাস্টনের হাস্যকর কাহিনী রয়েছে। তো আশা করি প্লটটা ধরতে পেরেছো। এখন আমরা একটু দেখবো হচ্ছে ডিটেল সামারি, অ্যাক্ট ওয়াইজ আমরা সামারি টাস্কে দেখবো, ঠিক আছে? অ্যাক্ট ওয়াইজ কিছু সামারি রয়েছে যেখানে আমাদের আলোচনার বিষয়টা থাকবে। এখানে আরো একটু আমাদের বিস্তারিত আলোচনা হবে, আর তোমাদের কাজ হবে, আর আগামী দিন আমরা থিম এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, আগামী ক্লাসে থিম নিয়ে কথা বলবো। আজকে আমরা কাহিনীটা আরেকটু দেখি। আচ্ছা, তোমাদের ক্লাসটা আমি 8:35 পর্যন্ত নিব। হ্যাঁ, আচ্ছা, আমি সেকেন্ড ইয়ারের মেইন ব্যাচটাকে একটু বলে দিই যে ওদের ক্লাসটা 8:35 নিব, আর তোমাদের 8:35 শেষ করবো। আচ্ছা, তাহলে আমরা একটু পড়াটা শুরু করি, ডিটেইলস সামারিটা। হ্যাঁ, দেখো, দ্য প্লে ওপেন্স উইথ অরল্যান্ডো, দ্য ইয়ংগেস্ট সান অফ লেট স্যার রোল্যান্ড ডি বয়েজ। লেট মানে কি বলতো? এখানে লেট অর্থে কি ব্যবহার করা হয়েছে? দেরি করা? মৃত না স্যার, মৃত। মৃত, তাই মৃত। তো? লেট অর্থে আমরা ব্যবহার করি মৃত। ল্যামেন্টিং হিজ মিসট্রিটমেন্ট বাই হিজ ওল্ডার ব্রাদার, তাই তো? এবং নাটকটা শুরু হয়েছে অরল্যান্ডো খুব দুঃখ করছে তার ওল্ডার বা এল্ডার ব্রাদারের mistreatment, he was refused to educate him or give him his rightful share of the inheritance. Orlando decides to challenge Charles, তাই তো? Charles, the Duke's champion wrestler, despite warnings that Charles is unbeatable. যদিও সবাই বলছে, এমনকি ডিউক সিনিয়র ডিউক ফ্রেডরিক গিয়ে রোজালিন্ড এবং সিলিয়াকে গিয়ে বলছে যে ওই ইয়াকে গিয়ে থামাও, অরল্যান্ডোকে গিয়ে থামাও, হয়তো সে আজকে মরতে পারে যদি সে এই রেসলারের সাথে যুদ্ধ করে। আবার রেসলারের সাথে অলিভারের কথা হয়েছে, হ্যাঁ, যে রেসলার গিয়ে অলিভারকে জানিয়েছে যে আপনার ভাই চাচ্ছে আমার সাথে ম্যাচ খেলতে, এখন গিয়ে তাকে একটু নিষেধ করেন, তা না হলে কিন্তু সে সুস্থ অবস্থায় ফিরবে না। অলিভারও মোটামুটি খুশি হয়ে গেছে যে তাই তো, যদি রেসলারের সাথে যাই, তো আবার অলিভার না বলেই বলতেছে হ্যাঁ আমি ওকে নিষেধ করেছি, তারপরে এক দুইয়ের ছেলে, সে আপনার সাথে খেলতেই চাই, তাহলে আপনি যা খুশি তাই করেন, ও মরলেও আমার কিছু যায় আসে না, তাই তো? একটা সুযোগ পেয়ে গেছে অলিভার যে কিভাবে অরল্যান্ডো থেকে মুক্তি পাওয়া যায়। Meanwhile, Duke Frederick has usurped his brother, Duke Senior, who now lives in exile in the forest of Arden, with his loyal followers. Duke Senior's daughter Rosalind remains at Frederick Court as a companion to Frederick's daughter Celia. The two cousins are as close as sisters. একদম সিস্টারের মতো থাকে। মানে অ্যাক্ট 1-এ যে সিনগুলো এসেছে। At the wrestling match, Orlando defeats Charles, impressing the court, and more importantly Rosalind, who falls in love with him at first sight. Orlando too is struck by Rosalind's beauty. রোজালিন্ডের সৌন্দর্যে সেও মোটামুটি একদম ক্র্যাশ খেয়ে গেছে। And soon after, Duke Frederick banishes Rosalind out of jealousy. দেখো, ডিউক ফ্রেডরিকও কি করলো? ঈর্ষান্বিত হয়ে সে রোজালিন্ডকেও তার ইয়া থেকে ব্যানিশ করলো, কোর্ট থেকে, ফিয়ারিং, এই ভয়ে যে she might challenge his authority as the daughter of the rightful duke, তাই না? Rosalind and Celia decided to flee to the forest of Arden. অতএব তারা সিদ্ধান্ত নিল, এবং for safety Rosalind disguises herself as a young man named Ganymede, while Celia adopts the persona of a poor shepherdess named Elena. They take the court full Tuston along for the journey.
Orlando, now fearful for his life after learning of Oliver's plot to kill him, also flees to the forest of Arden. তাহলে সবাই মোটামুটি অ্যাক্ট 1 এ ফরেস্ট অফ আর্ডেনে চলে গেল। অ্যাক্ট 2 তে গিয়ে দেখবো মানে ক্যামেরাটা ঘোরানো হয়েছে অ্যাক্ট 2 তে ফরেস্ট অফ আর্ডেনের দিকে, যেখানে ডিউক সিনিয়ররা বসবাস করছে। দেখো, ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন ডিউক সিনিয়র লিভস ইন আ পিসফুল লাইফ with his royal followers, enjoying the simplicity of court life, country life, and the natural surroundings. This is in stark contrast to the political intrigues and stressful life at the court. তার মানে ফরেস্ট অফ আর্ডেন কোর্ট থেকে সম্পূর্ণ ভিন্ন। কারণ কি, কোর্টে রয়েছে ষড়যন্ত্র, কোর্টে রয়েছে চিন্তা, তাই তো, মানে হতাশা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই কান্ট্রি লাইফে এখানে তার ওরকম হতাশার কিছু নেই, তাই না? এখানে মোটামুটি শান্ত সৃষ্ট পরিবেশ, এখানে কোনো শত্রু নেই, এখানে কোনো হতাশা নেই, শুধু আছে কি একটু প্রাকৃতিক দুর্যোগ, ঠান্ডা ইত্যাদি। তাছাড়া এখানে তারা মোটামুটি খুব ভালোই আছে। ওয়ান অফ দ্য ডিউকস ফলোয়ার্স, যে জ্যাকিউস, ইজ আ মেলানকলিক অ্যান্ড ফিলোসফিক্যাল ফিগার্স অলওয়েজ ব্রুডিং অন দ্য নেচার অফ লাইফ অ্যান্ড এক্সিস্টেন্স, যে সবসময় প্রকৃতি, মানুষ এগুলো নিয়েই থাকে, না? Meanwhile, Orlando and his old servant Adam arrive in the forest tired and hungry. অরল্যান্ডোর সাথে কিভাবে ডিউক সিনিয়রের পরিচয় হয় সেটা দেখানো হচ্ছে। যে অ্যাডামকে যখন নিয়ে আসছে, অ্যাডাম তো মোটামুটি বৃদ্ধ হয়ে গেছে, সে হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত, ঠিক আছে? তো সে মোটামুটি একদম হাংরি এবং টায়ার্ড, তাই তাকে অ্যাডামকে মোটামুটি অরল্যান্ডো কোলে করে নিয়ে আসে বাকি পথ। এদিকে ডিউক সিনিয়রেরা তার মানুষদের মানে তার সাঙ্গপাঙ্গদের সাথে বসে খাবারের জন্য ঠিক প্রস্তুত ছিল যে খাবে। ওই সময় অরল্যান্ডো হঠাৎ করে গিয়ে হাজির। হ্যাঁ, অরল্যান্ডো আউট অফ ডেসপারেশন থ্রিটেন্স দ্য ডিউক অ্যান্ড হিজ মেন উইথ ভায়োলেন্স টু অবটেইন ফুড। হ্যাঁ, মানে জোর করে, অনেকটা হুমকি দেয় যে খাবার যে হাত দিবে তাকে হত্যা করা হবে। তো এইভাবে মোটামুটি অরল্যান্ডো ডিউক সিনিয়রের কাছ থেকে কিছু খাবার সংগ্রহ করে এবং হাউএভার দ্য ডিউক কাইন্ডলি ওয়েলকামস হিম, রিকগনাইজিং হিম অ্যাজ দ্য সান অফ হিজ ওল্ড ফ্রেন্ড স্যার রোল্যান্ড ডি বয়েস। তাহলে স্যার রোল্যান্ড ডি বয়েস কে ছিল? ডিউক সিনিয়রের বন্ধু ছিল, তাই না? Elsewhere in the forest, অন্যদিকে ফরেস্টের অন্য একটা দিকে রোজালিন্ড অ্যাজ গ্যানিমেড অ্যান্ড সিলিয়া এলেনা অ্যান্ড টাস্টন হ্যাভ বট আ কটেজ ফ্রম টু শেফার্ডস, করিন অ্যান্ড সিলভিয়াস। তাহলে করিন নামক বয়স্ক একজন শেফার্ডেস, যার সহকারী সিলভিয়াস, এদের কাছ থেকে কি করেছে? তারা দুইটা কটেজ কিনে নিয়েছে, টাস্টন, সিলিয়া এবং রোজালিন্ড এই ইয়াতে এসেই, ফরেস্ট অফ আর্ডেনে এসে, কারণ তাদের বাস থাকতে হবে তো, তাই না? তাই ওই সময় করিন এবং সিলভিয়াস কথা বলছিল, তখন তাদের যে মালিক, সিলভিয়াসের মালিক, হ্যাঁ, সে তার এই শেফার্ডেসের যে কট সেটা বিক্রি করে দিতে চাচ্ছিল, রোজালিন্ড কিনে নেয় তাদের কাছে, যেহেতু টাকা পয়সা আছে। কারণ তারা যখন পালিয়ে এসেছে তখন সিলিয়া কি করেছে? তার কাছে যত সোনা দায়না টাকা পয়সা ছিল সব কিছু নিয়েই পালিয়ে এসেছিল। এদিকে সিলভিয়াস ইজ ইন লাভ উইথ ফিবি, আ প্রাউড অ্যান্ড ডিসডেইনফুল শেফার্ডেস who has no interest in him. আচ্ছা, তো এইভাবে আমাদের অ্যাক্ট 2টা শেষ হয়। অ্যাক্ট 2তে দেখা যায় যে সিলভিয়াস মানে ফিবিকে পাওয়ার জন্য খুব অনুনয় বিনয় করে, কিন্তু ফিবি তাকে পাত্তাই দেয় না। হ্যাঁ, এইটা মোটামুটি রোজালিন্ড দেখে খুব কষ্ট পায়, সেটা আমরা পরের আরেকটা অ্যাক্টে দেখবো। আচ্ছা, বলো তো টোটাল কয়টা অ্যাক্ট আছে এই নাটকে? হাউ মেনি অ্যাক্টস আর দেয়ার? 3টা। হ্যাঁ স্যার 5টা অ্যাক্ট আছে। টোটাল অ্যাক্ট আছে কিন্তু 5টা, ঠিক আছে? আমি 2টা পর্যন্ত পড়লাম, এবার 3-এ আসি। বলছে ব্যাক অ্যাট ডিউক ফ্রেডরিক্স কোর্ট, অলিভার ইজ অর্ডার টু ফাইন্ড। আবার এখান থেকে বন থেকে ক্যামেরা চলে গেল কোন দিকে? কোর্টে ডিউক ফ্রেডরিক অলিভারকে ডেকে তাকে অর্ডার করলো যে হয় তার ভাইকে ফিরিয়ে আনতে হবে, আর না হলে অলিভার হিমসেলফ ইজ ইন ডেঞ্জার অফ বিং পানিশড ফর অরল্যান্ডোজ এসকেপ। অরল্যান্ডো যেহেতু পালিয়ে গেছে তার মেয়েদেরকে নিয়ে, এই জন্য যদি সে অরল্যান্ডোকে খুঁজে আনতে না পারে তাহলে তার খবর আছে। এদিকে কি হল? ইন দ্য ফরেস্ট অরল্যান্ডো, unaware that Ganymede is actually Rosalind, begins hanging love poems on trees, professing his love for her. সে কবিতা লিখতেছে রোজালিন্ডের জন্য আর গাছে গাছে ঝুলিয়ে রাখতেছে। রোজালিন্ডো কি করছে? রোজালিন্ড as Ganymede finds these poems and soon meets Orlando. She decides to play along with her disguise and offers to cure Orlando of his love by pretending to be Rosalind so that Orlando can practice wooing her. যাতে অরল্যান্ডো মানে রোজালিন্ড তো ভান করছে, হ্যাঁ, প্রিটেন্ডিং করছে যে আমি হচ্ছে রোজালিন্ড, কিন্তু সেই অরিজিনাল রোজালিন্ড, কিন্তু অরল্যান্ডো তো জানে না। তাই বলছে তুমি আমার সাথে প্রেমের অভিনয় করবা। এই প্রেমের অভিনয় করলে তোমার এই যে রোগ ধরেছে, তুমি কাছে কাছে যে প্রেম ঝুলিয়ে রাখতেছো, অন্তত এই রোগটা সেরে যাবে। অরল্যান্ডো ইগার টু উইন রোজালিন্ড হার্টস
অ্যাগ্রি টু দিস প্লেফুল শ্যারেড, মানে এই কাহিনী করতে থাকে। মেনওয়াইল টাস্টন ইজ পারসুইং হিজ ওন রোমান্টিক এন্ডেভার্স, ওদিকে টাস্টনও মোটামুটি প্রেমের কাহিনী করতেছে। কোর্টিং দ্য সিম্পল কান্ট্রি গার্ল অড্রে, কোর্ট, তাই তো। ডেসপাইট হার সিম্পলিসিটি অ্যান্ড ইনসিনসিয়ারিটি, হিজ সিনসিয়ারিটি, দে প্ল্যান টু ম্যারি, তারাও বিয়ে করার সিদ্ধান্ত নেয়। দেয়ার রিলেশনশিপ প্রোভাইডস কমিক রিলিফ, এটা অবশ্যই এই দুইজনকে নিয়ে আসা হয়েছে একটা মানে হাস্যরসাত্মক কাহিনী তৈরি করার জন্য। হ্যাঁ, এদের কথাবার্তাগুলো না পড়লে আসলে সে হাসির ইয়েটা পাওয়া যাবে না, তোমরা একটু ভিডিও ক্লাসগুলো দেখে নিবা। এবং সার্ভস অ্যাজ আ কন্ট্রাস্ট টু দ্য আদার মোর সিরিয়াস রোমান্টিক পেয়ারিং ইন দ্য প্লে, যে বাকি তিনজন হচ্ছে খুব সিরিয়াস, অরল্যান্ডো এবং রোজালিন্ড, অলিভার এবং সিলিয়া, সিলভিয়াস এবং ফিবি, তাদের ভিতরে চতুর্থতম ওই পেয়ার হিসাবে এরা আবার অতটা সিরিয়াস না, মোটামুটি এরা একটু কমিক্যাল টাইপের। হ্যাঁ, তারা বনে গেছে এবং অলিভার মার্টেক্স নামে যে ইয়া ছিল তাকে ডেকে নিয়ে আসছে যে আমাদের বিয়ে পড়াতে হবে বনের ভিতরেই, যে বনকে সাক্ষী রেখে আমাদের বিয়ে পড়াই দেন। কিন্তু প্রিস্ট এসে তো বলতেছে না, এভাবে তো বিয়ে হবে না, বিয়ে পড়ানোর জন্য তো একজনকে সাক্ষী দিতে হবে। কারণ কি, এই টাস্টনদের একটা ইচ্ছা ছিল যে অড্রিকে কোনো রকম বিয়ে অভিনয় করে বিয়ে করে পরে বাদ দিয়ে দিব। তাহলে যদি ভালো মতো বিয়েটা না হয় তাহলে নিশ্চয় বাদ দেওয়ার একটা সুযোগ থাকবে, এই জন্য। ঠিক আছে, তো যাই হোক, এইভাবে মোটামুটি কাহিনীগুলো চলছে। সিলভিয়াস কন্টিনিউস টু পাইন ফর ফিবি, আর ফিবির জন্য মোটামুটি সিলভিয়াস তো খুব মনে মনে খুব কষ্ট পাচ্ছে। বাট ফিবি ফলস ইন লাভ উইথ গ্যানিমেড, নট নোয়িং দ্যাট গ্যানিমেড ইজ রিয়েলি রোজালিন্ড। রোজালিন্ড অ্যাজ গ্যানিমেড ট্রাইস টু স্কোল্ড ফিবি ফর হার ডিসডেন অফ সিলভিয়াস। কারণ কি, সিলভিয়াস তো খুবই ভালোবাসে, কিন্তু ফিবি কেন তাকে পছন্দ করে না? কারণ ফিবির ভিতরে এত চেহারা নেই, মানে খুব গালাগালি করে আর কি গ্যানিমেড, হ্যাঁ, বা রোজালিন্ড। বাট দিস অনলি মেক্স ফিবি ফল মোর ডিপলি ইন লাভ উইথ গ্যানিমেড। কিন্তু এত রুক্ষ আচরণ করা সত্ত্বেও, মানে গ্যানিমেড বা রোজালিন্ড ফিবির সাথে এত রুক্ষ আচরণ করছে বা গালিগালাজ করছে, তারপরও ফিবি উল্টা তার প্রেমে পড়ে গেছে, গ্যানিমেডেরই প্রেমে পড়ে গেছে। মানে এই তার গালিগালাজই তার কাছে নিয়ে খুব ভালো লাগছে। তো এইভাবে মোটামুটি গেল। এবার 4 নম্বর একটা কি বলছে, অরল্যান্ডো কন্টিনিউস হিজ লেসন ইন লাভ উইথ গ্যানিমেড, গ্যানিমেডের সাথে তার ওদিকে লাভ লেসন নিচ্ছে। রোজালিন্ড ইন আর ডিসগাইজ প্লেফুলি ক্রিটিসাইজ অরল্যান্ডো ফর হিজ রোমান্টিক আইডিয়ালিজম, তার সাথে তাকেও একটু ক্রিটিসাইজ করে, যে ধরনের প্রেমের কথা বলতেছে এগুলো অরিজিনাল না ইত্যাদি বলে। মকিং হিজ ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এক্সাজারেটেড ডিভোশন, দেয়ার এক্সচেঞ্জেস রিভিল দ্য কমপ্লেক্সিটিস অফ লাভ, মানে তাদের কথাবার্তার মধ্য দিয়ে মানে ভালোবাসার যে বা প্রেমের যে অরিজিনালিটি বা কমপ্লেক্সিটি এটা প্রকাশ পেয়ে যায়। অ্যান্ড হাউ পিপল ভিউ রিলেশনশিপ ডিফারেন্টলি, এবং মানুষ কীভাবে বিভিন্ন মানুষ রিলেশনশিপকে বিভিন্নভাবে নেয়। এই কথোপকথনের মধ্যে রোজালিন্ডস উইট অ্যান্ড ইন্টেলিজেন্স শাইন, মানে সে যে কতখানি বুদ্ধিমতী সেগুলো আর কি প্রকাশ পায়। অ্যান্ড থ্রু অ্যাজ শি ট্রাইজ টু হেল্প অরল্যান্ডো আন্ডারস্ট্যান্ড হোয়াট ট্রু লাভ এন্টেলস, যে সত্যিকারের ভালোবাসা কী আসলে। বলছে তুমি যে ভালোবাসার জন্য ঘুরে বেড়াচ্ছ এটা হচ্ছে পাগলামি, তাই না? এই গাছে গাছে ভালোবাসার জন্য কবিতা লিখে রেখে ঝুলিয়ে বেড়ানো, প্রেমের কষ্টে কাতরানো, এগুলো অরিজিনাল ভালোবাসা না, এগুলো হচ্ছে ইনফ্যাচুয়েশন। এগুলো যা তাকে বোঝায়। In another part of the forest, Orlando saves his brother Oliver from a lioness. This act of heroism softens Oliver's heart and he repents for his previous cruelty towards Orlando. মোটামুটি অলিভারও ক্ষমা চেয়ে নেয়। When Oliver meets Elena, Celia in disguise, he immediately falls in love with her. Celia, who has always been the more reserved of the two cousins, reciprocates his feelings. মোটামুটি সিলিয়াও রেসিপ্রোকেট করলো, মানে কি সাড়া দিল আর কি অলিভারের প্রেমে আর কি। হ্যাঁ, এইভাবে জোড়াগুলো আস্তে আস্তে মিলে যাচ্ছে, কাহিনীও আস্তে আস্তে শেষের দিকে আসতেছে। অ্যাক্ট 5-এ কি হলো, অ্যাজ দ্য প্লে ড্রনস টু ইটস কনক্লুশন অল দ্য রোমান্টিক এন্ট্যাঙ্গলসমেন্ট বিগিন টু রিজলভ। যে একটা প্যাচ লেগে গেছে, এন্ট্যাঙ্গলমেন্ট প্যাচ, হয়তো সেগুলো সব রিজলভ হয়ে গেল। ফিবি স্টিল ইনফ্যাচুয়েটেড উইথ গ্যানিমেড অ্যাগ্রিজ টু ম্যারি সিলভিয়াস ইফ গ্যানিমেড ইভেন ম্যারিজ আ উম্যান। বলছে গ্যানিমেড যদি সত্যিই কোনো মেয়েকে বিয়ে করতে পারে তাহলে ফিবিকে বিয়ে করবে। তাহলে কি আসলে কি গ্যানিমেড কি মেয়েকে বিয়ে করতে পারবে? না স্যার, না স্যার। কারণ সে তো নিজেই মেয়ে। তাই রোজালিন্ড স্টিল ডিসগাইজড প্রমিসেস ফিবি দ্যাট শি উইল ম্যারি হার ইফ শি এভার ডিসাইড টু ওয়েড। বলছে তুমি যদি সত্যি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমি তোমাকে বিয়ে করব পরে, তবে সেটা। Rosalind finally reveals her true identity as the daughter of Duke Senior, much to the delight of Orlando and everyone else. Phoebe, realizing that Ganymede is actually a woman, relinquishes her claim on him and agrees to marry Silvius. The various couples like Orlando, Rosalind, Oliver, Celia
Tustin Audrey, Sylvius and Phoebe are all set to be married. সকলের বিয়ে দেওয়া হয়ে গেল। In a surprising turn of events, Duke Frederick, who had set out with an army to capture his brother in the forest, encounters a religious hermit who convinces him to renounce his worldly ways and retire to monastic life. হারমিটের সাথে বা সেন্টের সাথে দেখা হওয়ার কারণে সে মোটামুটি জাগতিক জীবন ত্যাগ করে monastic life নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিউক ফ্রেডরিক। This allowed Dick Senior to be restored to his rightful position as Duke, and harmony is restored to the court. আর এভাবেই কোর্টে আবার পুনরায় সবকিছু ঠিক হয়ে গেল। The play ends with a joyful celebration of multiple marriages and a sense of reconciliation and renewal prevails. The melancholic Jacques, however, choose to remain in the forest and does not partake in the celebration, reflecting on life's deeper meaning and opting for solitude over social reintegration. তিনি একাকী জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি আর কোর্টে যাব না, বরং বনই আমার কাছে ভালো লাগছে, কারণ এখানে আমি আমার মতো করে সিদ্ধান্ত নিতে পারি, আমার মতো কথা বলতে পারি, আমি আমার মতো করে চিন্তা করতে পারি। এই হচ্ছে তাহলে মেলানকলিক জ্যাকিউস বলা হচ্ছে নাকি। এই তো এই হচ্ছে মোটামুটি আমাদের পুরো গল্পের ছোট একটা প্লট। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে যতটুকু পড়লাম একটা তো ছোটখাটো ধারণা পাওয়া গেল, তাই না, যে প্লটটা সম্পর্কে বা কাহিনীর বিষয়গুলো সম্পর্কে, তাই না। কিন্তু ব্রড এগুলো তোমার হয়তো ব্রিফ কোশ্চেনে হেল্প করবে অনেকখানি, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেনের জন্য টেক্সট সম্পর্কে আমাদের ধারণাটা আরও বেশি করে দরকার। তাই তোমাদের কাজ হবে অন্তত আগামী ক্লাসের মধ্যে এই যে কটা টেক্সট রিলেটেড যে ভিডিও আছে এগুলো একটু দেখে ফেলা। তা না হলে দেখা যাচ্ছে যে কোশ্চেন আনসারগুলো পড়তে তোমাদের সমস্যা হবে। মনে থাকবে, যতটুকু পারা যায় তোমরা এগুলোকে পড়ে নাও। ওকে স্যার। আর অ্যাজ ইউ লাইক ইট নিয়ে আমি একটু ব্যাকগ্রাউন্ড কিছু কথা এখন একটু আলোচনা করি, যেগুলো তোমাদের হয়তো ব্রিফ কোশ্চেনের ক্ষেত্রে অনেক সময় আসতে পারে, তার জন্য। আর আগামী দিন আমরা তোমাদের টেক্সটের ভিতরকার যদি কোনো প্রবলেম থাকে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, আর তারপরে আমরা কোশ্চেন আনসারে যাব। কিন্তু মূল কথা হলো এই যে শিটটা আমি পড়ালাম এখান থেকে আরও কিছু বিষয় রয়েছে যেগুলো তোমরা অবশ্যই একবার রিডিং দিয়ে নিবে। আজকাল ডেট অফ কম্পোজিশন অ্যান্ড হিস্ট্রিক্যাল কনটেক্সট, মানে অ্যাজ ইউ লাইক ইটটা তিনি কবে লিখেছেন এবং এর পিছনের ব্যাকগ্রাউন্ড ইতিহাসটা কি, বা তিনি কোথা থেকে এই সোর্সটা নিয়েছিলেন, বা এই কাহিনীটার সোর্স কোথায়। হ্যাঁ, অনেক সময় এই জাতীয় ব্রিফ কোশ্চেন আসতে পারে। দেখো, অ্যাজ ইউ লাইক ইট ইজ জেনারেলি বিলিভ টু হ্যাভ বিন রিটেন অ্যারাউন্ড 1599 to 1600। তোমরা কি জানো শেক্সপিয়ারের জন্মসাল কত এবং মৃত্যুসাল কত? জন্ম মৃত্যুসাল জানা আছে শেক্সপিয়ারের? এটা কিন্তু অনেক সময় কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট, জানা দরকার। জন্মসাল হচ্ছে যে 1564। আচ্ছা, তাহলে 1564 আর মৃত্যু 1610, এই তো নাকি 1616 কোনটা জানা আছে? এটা 1660। হ্যাঁ, এই যে দেখো এখানে আমরা যদি একটু দেখি, দেখো 1564 to 1616, হ্যাঁ 1616, এই জন্য মনে থাকতে সুবিধা হবে। ওকে, অনেকে 1610 এর সাথে মিলে হচ্ছে এইটা। তার জন্ম মৃত্যু তারিখ জানো কত? এটা আইডিয়া করে ধরা হয়েছে, একই দিনে তার জন্ম একই দিনে মৃত্যু এরকম ভাবা হয়ে থাকে। 23rd এপ্রিল, হ্যাঁ এই জায়গাটা একটু খেয়াল করবো। 23rd এপ্রিল 1564 এ জন্ম হয় এবং 1616 23rd এপ্রিল তার মৃত্যু হয়। আচ্ছা, দেখো এখানে ব্যাপটিজমে তার তারিখটা সরাসরি পাওয়া যায় না, কিন্তু তার ব্যাপটিজম করা হয় 26 এপ্রিলে, মানে তার জন্মের 2-3 দিন পরে, এই জন্য 23rd-টাকে ধরা হয়ে থাকে, যদি এটা আনুমানিক, হ্যাঁ আনুমানিক আর কি। আচ্ছা, তো যেখানে ছিলাম তাই বলছি, দেখো তিনি মোটামুটি লেখেন হচ্ছে 1599 to 1600, এর ভিতরে হয়তো বা তিনি লিখেছিলেন বলে আর আইডিয়া করা হয়। দিস পিরিয়ড ওয়াজ এ ডাইনামিক টাইমিং ইন ইংল্যান্ড, কারণ কি এই সময় চলছিল কি, হিস্ট্রি পড়েছো না, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তোমাদের পড়া হয়েছে না, পড়ছো নিজে? হ্যাঁ, ওখানে এলিজাবেথান এইজ আছে না, একটা এইজ আছে এলিজাবেথান এইজ। সালটা বলতে পারবা এলিজাবেথান এইজের সাল কত থেকে কত? কেউ? এলিজাবেথ, কুইন এলিজাবেথ, হ্যাঁ
এলিজাবেথ সিংহাসনে বসেন হচ্ছে 1558 এবং তিনি মারা যান হচ্ছে 1603। এই এজটাকে বলা হয় এলিজাবেথান এজ। ইনি হচ্ছেন কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, এবং এই এজটাকে কি বলা হয়? এলিজাবেথান এজ। তাহলে তিনি জন্মেছিলেন, শেক্সপিয়ার জন্মেছিলেন কি এই এজে না? দেখুন তো 1564, তাহলে এর ভিতরে পড়ছে নাকি? জি স্যার। হ্যাঁ, এরপরে যে এজটা আসে এটা বলে জ্যাকোবিয়ান এজ। জ্যাকোবিয়ান এজ, কারণ এই সময় জ্যাকোবিয়ান এজের আসলে এর রাজা ছিলেন হচ্ছে জেমস দ্য ফার্স্ট। জেমস দ্য ফার্স্ট ইনি রাজা ছিলেন হচ্ছে 1603 থেকে 1625। হ্যাঁ, এই এজটাকে বলা হচ্ছে তাহলে জ্যাকোবিয়ান এজ। তার মানে তিনি এলিজাবেথের এজে জন্মগ্রহণ করেন আর জ্যাকোবিয়ান এজে মারা যান, তাই না? কারণ তার মৃত্যু হচ্ছে কত? 1616। তো জ্যাকোবিয়ান এজে কিন্তু মারা, এই জন্য তিনি জ্যাকোবিয়ান এজেও লিখছেন, এলিজাবেথান এজেও লিখছেন। এই জন্য দেখো এখানে কিন্তু বলা হয়েছে, দেখো এই যে জ্যাকোবিয়ান পিরিয়ডে তার রাইটিং কেমন, 1603 থেকে 1610 পর্যন্ত, কারণ পরবর্তী লাস্ট এজে আর তিনি লেখেননি। আর এলিজাবেথান এজে কি 1594 থেকে 1603, এই সময় তিনি এই নাটকগুলো লিখছেন। হ্যাঁ, এভাবে একটু দেওয়া আছে। এবং লাস্ট ইয়ারে ফাইনালি তিনি হয়তো 2-1টা নাটক লিখেছেন, অত দেখা যাচ্ছে নাম করা হয়তো বাগুলো হয়নি। আচ্ছা, তো এইভাবে দেখছি কি যে তিনি কুইন এলিজাবেথ দ্য ফার্স্টের মানে শাসনামলে meaning তিনি marked by political stability in the flourishing of English Renaissance and the growing popularity of public theatre. The play is part of Shakespeare's mature comedic phase, written at the height of his creative powers. যেই সময় তিনি মেনলি লিখেছেন As You Like It was likely performed at the Globe Theatre, মানে যে থিয়েটারে এগুলোকে স্টেজ করা হতো, এটা গ্লোব থিয়েটার নামে পরিচিত। Would have catered to the taste of both the court and common audience. এই সময় হয়তো বা এই নাটকটা তৎকালীন সময়ের কমন অডিয়েন্স বা কোর্ট অডিয়েন্সদের খুবই ক্যাটার করেছিল, মানে কি তাদের মানে উপভোগ্য হয়েছিল আর কি। ইটস কম্বিনেশন অফ উইট, এগুলো তো অত দরকার নেই, আমরা সোর্সটা একটু দেখি। বলছে শেক্সপিয়ার প্রাইমারি সোর্স ফর অ্যাজ ইউ লাইক ইট ওয়াজ আ প্রোজ রোমান্স। একটা প্রোজ রোমান্স থেকে নেওয়া, যার টাইটেল ছিল হচ্ছে রোজালিন্ড। দেখো, যার টাইটেল ছিল কি? রোজালিন্ড ইউফিয়াস গোল্ডেন লেগাসিস। এই নামে একটা রোমান্স, প্রোজ রোমান্স, মানে একটা এক ধরনের রোমান্টিক কাহিনী, যেটা লেখা হয়েছিল 1590 বাই থমাস লজ। তাহলে থমাস লজ নামে একজন রাইটার ছিল, তার ইনি ছিলেন একজন ইউনিভার্সিটি উইট। ইউনিভার্সিটি উইটের নাম শুনেছো? জি স্যার। হ্যাঁ, ইউনিভার্সিটি উইটের মধ্যে থমাস লজ একজন। তিনি এই যে রোজালিন্ড ইউফিয়াস, তাই তো, গোল্ডেন লেগাসি, এই নাটকটা পড়ে, মানে এই রোমান্সটা পড়ে মেনলি শেক্সপিয়ার ওখান থেকে কাহিনীর কিছু অংশ গ্রহণ করে। লজ ওয়ার্ক ওয়াজ পার্ট অফ দ্য পাস্টোরাল রোমান্স ট্রেডিশন, আ জানরা দ্যাট আইডিয়ালাইজ রুরাল লাইফ অ্যান্ড নেচার অ্যাজ আ রিট্রিট ফ্রম দ্য করাপশন অফ দ্য সিটি অর কোর্ট। তার মানে কি অ্যাজ ইউ লাইক ইট একটা লিঙ্ক রয়েছে। ইন রোজালিন্ড, বানানটা খেয়াল করো, ওই রোজালিন্ড আর রোজালিন্ড কাহিনীটা কিন্তু ঠিক রাখতে হবে। বলছে ম্যানি অফ দ্য কি এলিমেন্টস ফাউন্ড ইন অ্যাজ ইউ লাইক ইট অলমোস্ট এক্সিস্ট, সাচ অ্যাজ দ্য ক্যারেক্টার্স। রোজালিন্ড নামটা এরকম হয়েছে, অ্যারিন্ডা হয়ে গেছে সিলিয়া, ট্রিসমন্ড হয়ে গেছে ডিউক ফ্রেডরিক, এরকম কিছু নাম চেঞ্জ হয়েছে। হাউএভার শেক্সপিয়ার মেড সিগনিফিকেন্ট চেঞ্জেস, কিন্তু সরাসরি তো আর তিনি এটা নিয়েই সরাসরি তো নাটকে রূপান্তর করেননি, নিজের মতো করে কিছু চেঞ্জ করে। হি অ্যাডেড ডেপথ টু দ্য ক্যারেক্টার্স, স্পেশালি রোজালিন্ড অ্যান্ড জ্যাকিউস। এই দুটো ক্যারেক্টারের মধ্যে তিনি একটু গভীরতা দেন আর কি, এই যে রোজালিন্ড নামক এই প্রোজ রোমান্সের চেয়েও আর কি। Introduce new elements of humor and philosophy, especially through the character of Stratton, the clown, and Jacques, the melancholic observer. এই দুইজন ক্যারেক্টারকে তিনি মেনলি ব্যবহার করেছেন তার হিউমার এবং ফিলোসফিকে প্রকাশ করার জন্য। Shakespeare was also influenced by the pastoral tradition that included works such as Edmund Spencer's The Shepherd's Calendar and Sir Philip Sidney's Arcadia. তাহলে এইগুলো হচ্ছে কিন্তু ওই পাস্টোরাল ট্রেডিশন নিয়ে, মানে গ্রাম্য পরিবেশ, মেষপালক, মেষপাল, তারপর হচ্ছে বন, এই যে ট্র্যাডিশনগুলো তখন ছিল সেগুলো তিনি এদের কাছ থেকে গ্রহণ করেন বলে মনে করা হয়। দ্য প্লে ড্রজ ফ্রম দ্য ক্লাসিক্যাল পাস্টোরাল ট্রেডিশন ফাউন্ড ইন দ্য ওয়ার্কস অফ দেখো টিসিওক্রিটাস অ্যান্ড ভার্জিল, where the rural settings serve as a stage for philosophical discourse and contrast with the often corrupt or complicated life of the city. মানে মূল কথা হলো নেচারকে যে একটা মানে কি বলবো, একটা শান্ত, তাই তো, তারপরে দুর্নীতিহীন এবং মানে কি বলবো ষড়যন্ত্রহীন একটা সুন্দর পরিবেশ হিসেবে দেখানো হয়েছে গ্রাম্য জীবনটাকে। এটা পূর্বের যে সকল
রাইটিংয়ে দেখানো হয়েছে, সেখানে পড়ে তিনি সেখান থেকে কিছু ট্রেডিশন গ্রহণ করে সেখানকার কিছু ম্যাটেরিয়ালস নিয়ে তিনি এই রোজালিন লেখাটা মেনলি লেখেন। তাহলে মেইন সোর্সটা হচ্ছে কি থমাস লজের লেখা রোজালিন নামক যে প্রোজ রোমান্স, সেখান থেকে। হ্যাঁ, আচ্ছা, তারপর যেগুলো আছে সেগুলো অতটা দরকার নেই, আমরা থিমেটিক আইডিয়াটা আগামী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আগামী ক্লাসে আলোচনা করব, এগুলো নিয়ে আর ইয়ে করবো না। আমরা স্ট্রাকচারটা তো মোটামুটি আমরা পেয়েছি, এটা একটা কমেডি। অ্যাজ ইউ লাইক ইট যদি বলা হয় হোয়াট টাইপ অফ ড্রামা অ্যাজ ইউ লাইক ইট ইজ, কি ধরনের? রোমান্টিক কমেডি। হ্যাঁ, এটা হচ্ছে রোমান্টিক কমেডি বা শেক্সপিয়ারিয়ান কমেডি, এরকম। হ্যাঁ, দেখা হচ্ছে কি জায়গায় যে অ্যাজ ইউ লাইক ইট ইজ স্ট্রাকচার্ড অ্যাজ এ টিপিক্যাল শেক্সপিয়ারিয়ান কমেডি, হ্যাঁ, with elements like mistaken identity, complex love plots, and a resolution that brings the characters together in harmony. এখানে the play ends with multiple marriages including those of Rosalind and Orlando, Celia, Oliver, Tustin, Audrey, adhering to the tradition comedic ending where order is restored. কমেডি আর ট্র্যাজেডির মধ্যে সংজ্ঞা কি? যার এন্ডিংটা হবে ট্র্যাজিক, তাই না, সেটা হচ্ছে কি ট্র্যাজেডি, আর যার এন্ডিংটা হবে হ্যাপি এন্ডিং, তাই তো? শুরুতে যত রকমের, দেখো শুরুটা কিন্তু ট্র্যাজিক কাহিনী দিয়ে আছে না, যে ডিউক ফ্রেডরিক ডিউক সিনিয়রকে কি করেছিল, তার কোর্ট থেকে ব্যানিশ করেছে, ওদিকে অলিভার অরল্যান্ডোকে বঞ্চিত করেছে বা তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে শুরুটা একটু দুঃখদায়ক বা কিছু কনফ্লিক্টিং আইডিয়া দিয়ে শুরু হলেও শেষটা কিন্তু হ্যাপি এন্ডিং হয়েছে, বিকজ অল দ্য কাপলস হ্যাভ বিন ম্যারিড দেওয়া হয়েছে, এবং মোটামুটি যে সকল দ্বন্দ্ব শুরুর দিক থেকে ছিল সেগুলো রিজলভ করা হয়েছে। However, as you like it transcends simple romantic comedy by incorporating elements of satire, philosophy, and a subtle critique of the very ideals it presents. This complexity combined with its humor and charm makes the play one of Shakespeare's most beloved comedy. আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে আলোচনার বিষয়। এখন বাকিটা তোমরা কতটুকু আরও বুঝবা সেটা তোমাদের পূর্বের যে ভিডিও ক্লাসগুলো আছে সেগুলো থেকেই তোমাদেরকে দেখে নিতে হবে। হ্যাঁ, তো আগামী ক্লাসে আমরা চেষ্টা করব টেক্সট রিলেটেড যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে কথা বলো। তবে এখনই বলছি যে তোমরা যে কয়টা ভিডিও ক্লাস আসে আশা করি যদি তোমরা চাও তো আগামী ক্লাসের আগে দেখে নেওয়া সম্ভব, বুঝতে পারছো? হ্যাঁ, কারণ কাহিনীটা অলরেডি আমরা কিছুটা ধরে ফেলেছি। আর ভিডিও ক্লাসে যে তোমাদের যে বই আছে টেক্সটটা হাতে নিয়ে বসবা আর ভিডিও ক্লাসটা দেখবা, যদি বাড়তি কথা থাকলে সেটা টেনে নিবা, টেনে নিয়ে আবার দেখবা, এইভাবে করে একটু ধীরে সুস্থে শান্ত হয়ে একটু পড়তে থাকো। তো আর আজকে আর বেশি কথা বলতে চাচ্ছি না, আগামী ক্লাসে বাকি যদি কোনো সমস্যা সেগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, তো আর কারো কোনো কথা আছে? আচ্ছা, যদি কথা না থাকে, যদি টেক্সট কারো পড়া থাকে তাহলে তোমরা বিগ কোশ্চেন শর্ট কোশ্চেনগুলো পড়তে থাকো রিডিং, আর যদি টেক্সটগুলো পড়া নাই বা জানা নেই তোমরা একটু টেক্সটগুলো দেখে নিতে থাকো। হ্যাঁ, এখন আর তাহলে আর সময়টা নষ্ট না করি, বরং তোমরা একটু পড়তে থাকো। ঠিক আছে, সকলকে গুড নাইট, সবাই ভালো থাকো। ওকে, বাই। স্যার গুড নাইট।